বাপ মা ছাড়া নারী আর ব্যারেক ছাড়া গাড়ি একরকম, কোনো নারী ভরসা নাই। পান্তা ভাত মুখে পুরে মুখ তুলে তাকালো 15 বছর বয়সী মেহেরিন। কথাগুলো কি ইঙ্গিত করে বলা হলো বুঝতে অসুবিধা হচ্ছে না মেহেরিনের। যে ভদ্রমহিলা কথাগুলো বলল তাকে আজকের আগে দেখেনি মেহেরিন। মেহেরিন কাকির সঙ্গে খোলায় ধান শুকাচ্ছিল। ধান শুকিয়ে বস্তায় ভরে রেখে দুপুরের খাবার খেতে এসেছে বাড়িতে। জ্যৈষ্ঠ মাসের কাঠফাটা রোদে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত পেট আর অন্তর দুটোই ঠান্ডা করছিল মেহেরিনের। কিন্তু ভদ্রমহিলার কথা শুনে তার মন বিষিয়ে গেল মুহূর্তেই। ভদ্রমহিলা কিছুক্ষণ আগেই এসেছেন তাদের বাড়িতে, সঙ্গে আরো দুজন মহিলাকে নিয়ে এসেছেন। সেই দুজনকে চেনে মেহেরিন। মেহেরিন তখন মাত্রই খাওয়া শুরু করেছে। ভদ্রমহিলা এসে প্রথমে মেহেরিনের নাম জিজ্ঞেস করেছেন। তারপর মেহেরিনের কোঁকড়ানো প্রায় জট পাকিয়ে যাওয়া চুলগুলোর খোপা খুলে দেখেছেন। দুদিন ধরে চুলগুলো আঁচড়াতে না পেরে হালকা জট পাকিয়ে গেছে। মেহেরিনকে আগাগোড়া পরখ করে আরো কিছুক্ষণ জেরা করলেন, তারপরে মন্তব্য করে বসলেন। বাপ মা ছাড়া নারী আর ব্যারেক ছাড়া গাড়ি একরকম, কোনো নারী ভরসা নাই। ভদ্রমহিলা আরো অনেক কিছু বললেন, তারপর ঘর থেকে বেরিয়ে গেলেন। মেহেরিন খাওয়া থামিয়ে বসে রইল। তার চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়ে উঠেছে। তার বাবা মা নেই, সেটা কি তার দোষ? তার চরিত্রের কোথায় দোষ? সে কোথায় বনে বাজারে উড়ে উড়ে বেড়ায়? মহিলা কেন তাকে এত কথা শুনিয়ে গেল? মেয়ে দেখতে এসেছে, পছন্দ হয়নি, ভালো কথা, চুপচাপ চলে যাবে, তা না করে তাকে কতগুলো কথা শুনিয়ে গেল। মেহেরিনের কাকি মমতা বেগম ঘরে প্রবেশ করলেন কুলা আর ডালা হাতে। না খেয়ে মেহেরিনকে চুপচাপ মাথা নিচু করে বসে থাকতে দেখে বললেন, কি রে, এমন করে বইসা আসোস কেন? তাড়াতাড়ি খা, খ্যারগুলা জড়ো করা লাগবো তো। মেহেরিন চোখ তুলে তাকালো তার দিকে। মেহেরিনের চোখে পানি দেখে বললেন, কি হয়েছে, কান্দোস কেন? মেহেরিন কিছু না বলে চোখ মুছে খাওয়া শুরু করলো। মমতা বেগম আর কিছু না বলে হাতে থাকা কুলা আর ডালা মাচার উপর রেখে ঘর থেকে বেরিয়ে এলেন। তখনই দেখা হলো প্রতিবেশীর সঙ্গে। তিনি গড়গড় করে সব বলে দিলেন। সেই ভদ্র মহিলা মেহরিনকে দেখে কি কি বলেছেন। সব শুনে রাগ উঠে গেল মমতা বেগমের। ভদ্র মহিলাকে গালমন্দ করতে করতে কলপারে চলে গেলেন হাত মুখ ধোয়ার জন্য। মাগরিবের আজান হয়েছে একটু আগে। চারপাশ অন্ধকার হয়ে আসছে ক্রমেই। বাড়ির সব কাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। সারাদিনের ব্যস্ততা শেষে এখন মেহরিনের গোসল করার পালা। কল চেপে পানি তুলে তার গোসল করার ইচ্ছে হচ্ছে না তার। গায়ের শক্তিও ফুরিয়ে এসেছে সারাদিন কাজ করতে করতে। জামা কাপড় কলপারে রেখে কাকির কাছে বলে বাড়ি থেকে বের হলো, যাবে পুকুরে গোসল করতে। পুকুরটা বাড়ির পাশেই। গ্রামের বেশি মানুষ এই পুকুরে গোসল করে। মমতা বেগম বলে দিয়েছেন দ্রুত গোসল সেরে চলে আসতে। মেহরিন পুকুর পাড়ে এসে আশেপাশে না তাকিয়ে কিনার থেকে ঝাঁপ দিল পুকুরের পানিতে। পুকুরের ঘাটে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে পা ধুচ্ছিল জমিদার বাড়ির বড় ছেলে আরসালান তালুকদার। হঠাৎ পানিতে এত জোরে শব্দ হয়, হকচকিয়ে ব্যালেন্স হারিয়ে সেও পড়ে গেল পুকুরের পানিতে। মেহরিন পানির নিচ থেকে মাথা তুলে আরসালানকে দেখলো হাবুডুবু খেতে। পুকুরে হঠাৎ মানুষ এলো কোথা থেকে? সে যখন ঝাঁপ দিল তখন তো কেউ ছিল না। ওটা মানুষ নাকি অন্য কিছু? ভর সন্ধ্যায় পুকুরে এসে ভুল করলো নাকি? ভয় পেয়ে চিৎকার করে উঠল মেহরিন। ভয়ের পরিমাণ এতই যে সে সাঁতার কেটে পাড়ে আসতেও ভুলে গেছে। অথই পানিতে হাবুডুবু খেতে খেতে চিৎকার করে চলেছে। আরসালান নিজেকে সামলে পানির উপর দাঁড়িয়েছে এখন। মেহরিনের চিৎকার শুনে বুঝতে পারলো পানিতে কোনো মেয়ে আছে। মেয়েটা কি সাঁতার জানে না নাকি? সাঁতার না জানলে পুকুরে নেমেছে কেন এইভাবে? ওটা সত্যিই মানুষ তো? যদিও আরসালান ভূত প্রেত বিশ্বাস করে না, তবু এই ভর সন্ধ্যায় তার মাথায় উল্টাপাল্টা ভাবনা এসে ভর করছে। নিজের ভাবনা দূরে ঠেলে সাঁতরে এগুলো মেহরিনের দিকে তাকে বাঁচানোর জন্য। মেহরিনকে ধরে নিয়ে পাড়ে আসতে আসতে তীরে বেশ কয়েকজন মানুষ জড়ো হয়ে গেছে ইতিমধ্যেই। তারা মেহরিনের চিৎকার শুনে এসেছে এখানে। সিঁড়ির গোড়ায় এসে মেহরিনকে ছেড়ে দিল আরসালান। মেহরিনের ওড়না হারিয়ে গেছে পুকুরের পানিতে। আরসালান তাকে বাঁচানোর জন্য যখন ধরার চেষ্টা করছিল, তখন ছোটাছুটিতে গা থেকে ওড়না খুলে পড়ে গেছে। মেহরিন আরসালানের হাত থেকে ছাড়া পেতে নিজেকে ধাতস্থ করলো প্রথমে, তারপর গলা পর্যন্ত পানিতে নেমে দাঁড়ালো দ্রুত। কয়েকজন জোয়ান ছেলে পেলে হইচই শুরু করেছে এটা বলে যে জমিদার বাড়ির বড় ছেলে মেহরিনের সঙ্গে আকাম কুকাম করার চেষ্টা করছে। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকা আরসালান
কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছে উপরের দিকে। জোরে জোরে শ্বাস ফেলছে সে। মেহরিনকে বাঁচাতে গিয়ে অস্থির হয়ে গেছে। মেহরিন থরথর করে তো কাঁপছেই, সঙ্গে আরো একটা ভয় যোগ হয়েছে। এসব কি বলছে এই ছেলেগুলো? এমন কিছু তো তার সঙ্গে হয়নি। সে ওড়না ছাড়া পারেও তো উঠতে পারবে না। জাস্ট কয়েক মিনিটেই অনেক মানুষ জড়ো হয়ে গেল পুকুর পাড়ে। চোয়াল শক্ত করে জুতো পরে উপরে উঠে এলো আরসালান। রাগী গলায় বলল, এসব কি বলছো তোমরা? আমাকে এমন মনে হয়? একটা যুবক, বয়সে আরসালানের চেয়েও অনেক ছোট, সে আগ বাড়িয়ে বলল, মনে নাও আর কি আছে, আপনারা তো এমনই। মাইয়া মানুষ দেখলে আপনাকে হুঁশ থাকে না, দুনিয়ায় আর জাগা পান নাই। বাপ মা মরা মাইয়াডারে নিয়া পাগারে নাইমা গেছেন আকাম কুকাম করার জন্যে। আরসালান নিজের মেজাজ হারিয়ে ফেলল। বজ্রকণ্ঠে বলল, এই ছেলে, মুখ সামলে কথা বল, নয়তো মেরে তোর মুখ ভেঙে দিব। এই আরসালান তালুকদারের এমনও খারাপ দিন আসেনি যে ওই গরিবের বাচ্চার সঙ্গে কিছু করতে হবে। চোরের মায়ের বড় গলা, আকাম কুকাম করতে যাইয়া ধরা পইরা এখন আইসে গলাবাজি করতে। আমরা দেখছি আপনি কি করতে গেছিলেন আর যান নাই। এক কথায় দুই কথায় বেশ বড় ঝামেলা লেগে গেল আরসালান আর গ্রামের মানুষদের মধ্যে। এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়েছে। আজকে বাগে পেয়েছে। এই জমিদার বাড়ির মানুষদের মান সম্মান মাটিতে মিশিয়ে ছাড়বে আজ। জ্যোৎস্নার আলোয় আলোকিত চারপাশ। ঝিঝি পোকা ডাকছে বিরতিহীন ভাবে। ঝোপঝাড়ে জোনাকি পোকা উঠছে আর ঢিপ ঢিপ করে আলো ছড়াচ্ছে। শীতল হাওয়া বইছে এলোমেলো ভাবে। প্রায় পুরো গ্রামের মানুষ জড়ো হয়ে গেছে পুকুরের সামনের খোলা জায়গায়। জমিদার বাড়ির সকল পুরুষ মানুষও উপস্থিত হয়েছে। মেহরিনকে পুকুর থেকে তোলা হয়েছে। সে ভয়ে থরথর করে কাঁপছে আর ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। বাড়ি থেকে শুকনো ওড়না এনে তাকে পরানো হয়েছে। সে কাকির পাশে দাঁড়িয়ে আছে। আরসালান বাপ চাচার থেকে কিছুটা দূরে একটা চেয়ারে বসে আছে। রাগে ফুঁসছে সে। বাপ চাচার কাছে যেতে নিয়েছিল সে, কিন্তু গ্রামবাসী যেতে দেয়নি। অনেক হম্বিতম্বি করেছে সে। তার বাবা চেয়ারম্যান আশফাক তালুকদার ছেলেকে শান্ত হয়ে বসে থাকতে বলেছেন। গ্রামবাসীদের মধ্যে গুঞ্জন চলছে। বেশিরভাগ মানুষ ছিছি করছে তালুকদারদের। আজকে চেয়ারম্যানকে কেউ ভয় করছে না। তারা বাপ মা মরা মেহরিনের পক্ষে ন্যায় বিচার চাচ্ছে। আরসালানের বাবা চেয়ারম্যান আশফাক তালুকদার হাত উঁচু করে শান্ত গলায় বললেন, একটু চুপ করুন আপনারা। এখানে মূল ঘটনা কি ঘটেছে সেটা আগে বলুন, যে কোনো একজন। সবাই একসঙ্গে চেঁচামেচি করলে তো কিছু বুঝবো না, কোনো মীমাংসা হবে না। এক যুবক একটু সামনে এসে দাঁড়ালো। সকলের দৃষ্টি তার উপর। সে চেয়ারম্যানের দিকে তাকিয়ে বলল, আপনার পোলা আরসালান তালুকদার মেহরিনের সঙ্গে আকাম কুকাম করার চেষ্টা করছে পাগারে নাইমা। আমরা না দেখলে না জানি কি হয়ে যাইতো মাইয়াটার সাথে। আমরা ন্যায় বিচার চাই। আরসালান চেঁচিয়ে উঠল। বাসখাই গলায় বলল, এমন কিছুই করিনি আমি। ওই মেয়ে ডুবে মরতে বসেছিল, আমি শুধু তাকে বাঁচিয়েছি। আরেকজন বলল, কি করছেন না করছেন দেখছি আমরা। এই ফকিনের বাচ্চা, কি দেখেছিস তুই? এই, কারে ফকিনের বাচ্চা কন আপনি? আপনাগো মতো তালুক না থাকলেও একবারেই যে নাই এমনটা কিন্তু না। মুখ সামলায় কথা কবেন। আরসালান কিছু বলার জন্য উদ্যত হয়েছিল, তাকে থামিয়ে দিলেন আশফাক তালুকদার। বললেন, কি হয়েছে এটা আমরা মেহরিনের কাছ থেকেই শুনবো। মা মেহরিন, তুমি বলো পুরো ঘটনা। ভয়ে মেহরিনের হাত পা আরো বেশি কাঁপতে লাগলো। তার হাত পা সহ পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। মমতা বেগম মেহরিনকে সাহস জুগিয়ে বললেন, সত্যিটা ক, ডরাবি না একটু। ক সব, ক। মেহরিন কাকির মুখের দিকে তাকালো। তার মনে হচ্ছে তার গলা কেউ চেপে ধরে আছে। তার গলা দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। মমতা বেগম মেহরিনকে ঝাঁকিয়ে বললেন, মেহরিন ক, চুপ করে আসোস কেন? মেহরিন তাকালো চেয়ারম্যানের দিকে, তারপর আবার তাকালো আরসালানের দিকে। জড়ানো গলায় থেমে থেমে বলল, সন্ধ্যার পর আমি পাকারে গোসল করতে আইছিলাম। তারপর আরসালান অধৈর্য হয়ে চেঁচিয়ে বলল, এত সময় লাগে দুইটা কথা বলতে? বাবার দিকে তাকিয়ে বলল, ওর বলতে হবে না, আমি বলছি। সন্ধ্যায় বাড়িতে ফিরছিলাম আমি, না দেখে গরুর গোবরে পা দিয়ে ফেলি। পা ধোয়ার জন্য ঘাটে নেমে পা ধুচ্ছিলাম, তখন এই ইডিয়ট কোথা থেকে দৌড়ে এসে পুকুরে ঝাঁপ দেয়। হঠাৎ ঝাঁপ দেওয়ার কিছুটা চমকে উঠি আমি, ব্যালেন্স হারিয়ে পড়ে যাই পুকুরে। ও বোধহয় আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল।
যার কারণে সাঁতার কাটতে ভুলে যায়। পরে আমি শুধু ওরে বাঁচিয়ে পারে নিয়ে আসছি। এই এতটুকুই, এর বেশি কিছুই নয়। গ্রামের লোকজন শুধু শুধু মন করা কাহিনী বলছে আর ঝামেলা বাড়াচ্ছে। না থেমে একটানা সবগুলো কথা বলে থামলো আরসালান। রাগে ফোঁস করছে সে। গ্রামের লোকজন তাদের বদনাম করার জন্য এমন উঠে পড়ে লেগেছে কেন? একজন বয়স্ক মানুষ বলল, গ্রামের মানুষ জানে আপনারা কেমন মানুষ, আপনাকে রক্ত কেমন। যুবকটা বলল, এর আগে কি ঘটছিল আমরা ভুলি নাই কেউ। সাক্ষীর অভাবে সেইবার পার পাইয়া গেছিল আপনাগো বাড়ির পোলায়। মাইয়া ডারে জানে মাইরা ফালানোর পরেও শাস্তি হয় নাই তার। এইবার সাক্ষী আমরা কয়েকজন। এইবার আর পার পাইবেন না আপনারা। আরসালান গগন কাঁপিয়ে চিৎকার করে বলল, আমি কিছু করলেন আমার শাস্তি হবে। আমি তো কিছু করিনি। আব্বা, চলুন এখান থেকে। এক একজন যাত্রাপালা শুরু করেছে। যত সব থার্ড ক্লাস মানুষজন। আরসালানের কথা শুনে কয়েকজন ভীষণ ক্ষিপ্ত হলো। তর্কাতর্কি শুরু করলো আরসালানের সঙ্গে। আরসালানের বড় ফুফা বসা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, এই তোমরা থামো তো সকলে। ন্যায় বিচার হিসেবে কি চাইছো তোমরা? এই মেয়ের সঙ্গে আমাদের আরসালানের বিয়া হোক? বিস্ফোরিত হয়ে ফুফার দিকে তাকালো আরসালান। আশফাক তালুকদারও শকড হয়ে গেছেন বোনজামের কথা শুনে। কি বলছে এই লোক? মাথা ঠিক আছে তার? মমতা বেগম বললেন, হ, এইটাই চাই আমরা। এই গ্যারাম বাদও আশেপাশের গ্যারামের মানুষ জাইনা গেছে এই ঘটনা। এখন এই মাইয়ার আর বিয়া হইব? এ বাড়িতে বাপ মাও নাই, দেইহা কত কাহিনী হয়। এখন আপনাগো বাড়ির পোলায় মেহেরিন রে বিয়া করব, এইটাই শেষ কথা। মেহেরিন বিস্মিত হয়ে তাকিয়ে রইল কাকির মুখের দিকে। তার কাকি কি বলছে এসব? সে কি জানে না তালুকদাররা কেমন? আরসালান ভয়ঙ্কর রকমের রেগে তাকালো মমতা বেগমের দিকে, তারপর তাকালো ফুফার দিকে। এই মাথা মোটা লোককে মাঝখানে কথা বলতে বলেছে কে? গ্রামের লোকজনও মমতা বেগমের সঙ্গে একমত পোষণ করে বললেন, দুজনের বিয়ে দিয়ে দেওয়ার জন্য। আরসালানের কোনো কথাই কেউ আর পাত্তা দিচ্ছে না। বাবার সঙ্গে কথা বলতে চাইলেও কেউ সুযোগ দিচ্ছে না। মেহরিন কিছু বলতে চাইলো, তবে বলতে দিলেন না মমতা বেগম। আরসালান বাড়ির পথে হাঁটা ধরলে তাকে আটকে দিয়ে এক প্রকার ধরে বেঁধে রাখা হলো। গ্রামের মানুষজন এমন ভাব করছে যেন আরসালান মানুষ খুন করে ফেলেছে সকলের চোখের সামনে। সে কোনো রকম কোনো দোষ না করে ফেঁসে যাচ্ছে। সে তো উল্টো জীবন বাঁচালো মেয়েটির। কোনো কিছুতেই কোনো কিছু হলো না। শেষ পর্যন্ত আরসালানের সঙ্গে মেহরিনের বিয়ে হয়ে গেল, তাও এই পুকুর পাড়ে দাঁড়িয়ে ভেজা পোশাকে। এখন রাত প্রায় 11টা বেজে গেছে। আরসালান মেহরিনের এক হাত ধরে হিড় করে টেনে নিয়ে বাড়ির পথে হাঁটতে হাঁটতে রাগে ক্ষোভে কাঁপতে কাঁপতে বলল, কুত্তা, মুখের মধ্যে কুলু পেটেছিলি তখন? দুটো কথা মুখ দিয়ে বের করতে খুব কষ্ট হচ্ছিল? নাকি আমাকে বিয়ে করার লোভ সামলাতে পারিসনি? কবুল তো দ্রুতই বলতে পেরেছিস। আজকে বাড়িতে নিয়ে গিয়ে তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল মেহরিন। আরসালানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে ফুফাতে ফুফাতে বলল, ছাড়েন আমার হাত, আমি যাবো না আপনাকে বাড়ির। আরসালান হাত ছেড়ে গলা চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, যাবি না কেন এখন? মেহরিন আরসালানের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে ছটফট করতে লাগলো। জ্যোৎস্নার আলো এই দৃশ্য দেখে মমতা বেগম আহাজারি করতে করতে বললেন, হায় হায় গো আল্লাহ, এ পোলাইতে এখনই মাইয়া ডারে গলা টিপা মাইরা ফালাইতেছে। না জানে বাড়িতে নিয়ে যাইয়া কি করব। কোন রাক্ষসের হাতে তুলে দিলাম মাইয়া ডারে। আরসালান ভয়ঙ্কর চোখে তাকালো মমতা বেগমের দিকে। মেহরিনের গলা ছেড়ে হাত ধরে টানতে টানতে আবার হাঁটা শুরু করলো। এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে খুক খুক করে কাশতে লাগলো মেহরিন। মেহরিনের মনে হচ্ছে সে সত্যিই কোনো এক রাক্ষসের হাতে পড়েছে। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জমিদার বাড়িটি। বাড়িটি অনেক পুরনো, তবে রং করার কারণে এখন নতুনের মতোই জমকালো লাগে। বাড়িটির নাম জমিদার বাড়ি থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে জমিদার বাড়ি কম, তালুকদার বাড়ি বা চেয়ারম্যান বাড়ি নামে বেশি পরিচিতি লাভ করেছে। আশফাক তালুকদার সবার বড়। উনি গ্রামের বর্তমান চেয়ারম্যান। ওনার এক ছেলে এক মেয়ে। ছেলে বড়, তার নাম আরসালান তালুকদার, বয়স 26 বছর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরেছে কিছুদিন আগে। আরসালানের ছোট বোনের নাম আশা তালুকদার, বয়স 20 বছর। তার বিয়ে হয়েছে কয়েক মাস আগে। এসএসসি পাশ করার পর আর পড়াশোনা করার ভাগ্য হয়নি আশার। আশফাক তালুকদারের ছোট ভাই আশরাফ তালুকদার। ওনারা দুই ছেলে এক মেয়ে। বড় ছেলের নাম রিমন তালুকদার, বয়স 24 বছর।
ছোট ছেলে রাজু তালুকদার, বয়স 12। মেয়ের নাম রেহেনা তালুকদার, বয়স 18। আশফাক তালুকদারের ছোট 2 বোন। ছোট বোন শ্বশুর বাড়িতে থাকলো, বড় বোন বাবার বাড়িতেই থাকেন স্বামী সন্তান নিয়ে। এক হাঁড়িতেই খান সবাই। বাড়ির গেটের কাছে আসতে আবারও শক্ত হয়ে দাঁড়ালো মেহেরিন। অনুনয় বিনয় করে কাঁদতে কাঁদতে বলল, ছাইরা দেন আমারে, আমি যাবো না এই বাড়িতে। আরসালান রাগে ফোঁস করছে এখনো। তেজি গলায় বলল, এই বাড়িতে না গেলে কোথায় যাবি? আমাগো বাড়িতে যামু। আমি আর কোনোদিন আপনাগো সামনে আমু না। ছাইরা দেন আমারে। টেনে নিয়ে গেটের ভেতর প্রবেশ করলো আরসালান। বাড়ির দারোয়ানরা অবাক হয়ে তাকিয়ে আছে আরসালানের দিকে। তারা আজকের আগে কখনো দেখেনি আরসালান কোনো মেয়ের সঙ্গে এমন ব্যবহার করছে। আরসালান মেয়েদের যথেষ্ট সম্মান করে, তবে সে কেন আজ একটা মেয়েকে এভাবে ধরে নিয়ে এলো? কিসের যেন ঝামেলা হয়েছে শুনেছিল। সেই ঝামেলার কি হলো? আরসালান মেহেরিনকে টেনে নিয়ে সোজা অন্দরমহলে প্রবেশ করলো। বাড়ির সবাই চিন্তিত হয়ে বসার ঘরে বসে অপেক্ষা করছিল। আরসালান কোনো মেয়েকে জোর করে টেনে নিয়ে আসছে দেখে সবাই বিস্মিত হয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। আরসালানের মা সুলতানা তালুকদার দ্রুত পায়ে ছেলের কাছে এগিয়ে এসে বললেন, কি হয়েছে আব্বা? এই মেয়ের ধইরা আনছো কেন? আরসালান মায়ের মুখের দিকে তাকালো। তার চোখ দুটো লাল টকটকে হয়ে রয়েছে, চোখ মুখ কঠোর, গায়ে শার্ট প্যান্ট প্রায় শুকিয়ে গেছে, চুলগুলো এলোমেলো। সুলতানা তালুকদার অধৈর্য হয়ে আবার বললেন, আব্বা কি হয়েছে? এই মেয়ে কার? একে ধইরা আনছো কেন? আর কি ঝামেলা হয়েছিল? তোমার আব্বার ফুফা কই? আরসালান গম্ভীর কিন্তু মৃদু স্বরে বলল, আব্বার কাছ থেকে শুনে নিও পুরোটা। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে মেহেরিনকে টেনে নিয়ে চলল নিজের কক্ষের দিকে। পেছন থেকে সবাই তাকিয়ে রইল শকড হয়ে। সুলতানা তালুকদারের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে এটা দেখে যে তার ছেলে একটা মেয়েকে নিয়ে নিজের কক্ষে যাচ্ছে। যেই ছেলে মেয়েদের দিকে চোখ তুলে তাকায় না, সেই ছেলে বাইরের একটা মেয়েকে জোর করে নিজের কক্ষে নিয়ে যাচ্ছে, এটা অবিশ্বাস্যই বটে। আশরাফ তালুকদারের স্ত্রী রাজিয়া তালুকদার ক্ষিপ্ত চোখে তাকিয়ে আছেন আরসালানে যাওয়ার পথে। কক্ষে প্রবেশ করতে আরসালান এক প্রকার ছুঁড়ে ফেলল মেহেরিনকে। টাল সামলাতে না পেরে হুড়মুড় করে সামনে গিয়ে আছড়ে পড়ল মেহেরিন। ব্যথা পেয়ে আরো জোরে কেঁদে উঠল মেয়েটা। আরসালান দরজা লাগিয়ে দিয়ে মেহেরিনের দিকে তাকালো। আঙুল তুলে শাসিয়ে বলল, এই বাড়ির বাইরে পা রাখলে খবর আছে তোর। আমি খুন না করা পর্যন্ত তুই এই বাড়ির ভেতরে থাকবি। আরসালানের কথা শুনে অন্তরাত্মা কেঁপে উঠল মেহেরিনের। কাঁদতে কাঁদতে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো আরসালানের দিকে। আরসালান সেগুন কাঠের আলমারি খুলে নিজের পোশাক বের করলো, তারপর চলল গোসল করতে। উঠে বসলো মেহেরিন। এটা কেমন হুমকি দিল লোকটা? সে খুন করবে সেই ভরসায় কি মেহেরিন এখানে বসে থাকবে? সে এখনই মরতে চায় না, থাকবে না এই বাড়িতে, সুযোগ পেলেই পালিয়ে যাবে। এই গ্রামেই থাকবে না সে। সে জানে এ বাড়ির মানুষজন ভালো না। গ্রামের বেশিরভাগ মানুষ এই বাড়ির পুরুষদের নামে নিন্দা করে। গত বছর তাদের পাশের বাড়ির বড় মেয়ে মমিনাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। গ্রামের বেশিরভাগ মানুষ জানে সেই খুন জমিদার বাড়ির 2 ছেলে করেছে, তবে প্রমাণ আর সাহসের অভাবে কেউ কিছু বলতে বা করতে পারেনি। তবে এবার প্রমাণ থাকায় পুষে রাখা সব রাগ উগরি দিয়ে ক্ষোভ ঝেড়েছে গ্রামবাসী। কিন্তু সবাই তো ভুল করেছে। তারা যার জেদ ধরে এভাবে তাদের বিয়ে করিয়ে দিল, সেটা তো সত্যি ছিল না। কেউ ভালোভাবে শুনলই না তার কথা। যাও একটু বলার সুযোগ পেয়েছিল, আরসালান তাকে থামিয়ে দিয়ে নিজে বলেছে। এরপর মেহেরিন কয়েকবার বলার চেষ্টা করেছে, তবে তাকে বলতে দেওয়া হয়নি একবারও। মেহেরিন এমনিতেই বাইরের মানুষের সামনে কথা বলতে পারে না, সেখানে এতগুলো মানুষের সামনে তো আরো নয়। এত এত মানুষ দেখে ঘাবড়ে গিয়ে নিজের ভাষা হারিয়ে ফেলেছিল। ভেতর থেকে কোনো কথা বের হচ্ছিল না। আস্তে ধীরে তাকে কথা বলতে দেওয়ার সুযোগ দিলে সে নিশ্চয়ই সবকিছু বুঝিয়ে বলতো, কিন্তু তাকে তো সেই সুযোগ দেওয়াই হয়নি। আরসালান গোসল সেরে বের হলো 10 মিনিট পরই। তাকে দেখে ভয়ে দেওয়ালের সঙ্গে সিটিয়ে গেল মেহেরিন। আরসালান তার ডান হাতটা এত শক্তভাবে মুঠো করে ধরেছিল যে হাতের সে অংশটুকু খয়েরি রঙের হয়ে গেছে। অনেক ব্যথা করছে। হাঁটতে গিয়ে কয়েকবার হোঁচট খেয়েছিলেন। পায়ের আঙুলগুলো তো ব্যথা পেয়েছে অনেক। আরসালান মেহেরিনের সামনে এসে দাঁড়ালো। রাগে তার মস্তিষ্ক টকবক করে ফুটছে। কি করবে এই মেয়ের?
রাগের মাথায় মেরে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের বাড়িতে হামলা করবে। আজকে গ্রামবাসীদের রূপ দেখে নিয়েছে সে। মেহরিনের কিছু হলে এরা তাদের ছাড়বে না, তালাকও দিতে পারবে না। তবে কি করবে? এই মেয়েকে সে কোনোদিন নিজের বউ হিসেবে মানবে না। এই মেয়ের যোগ্যতা আছে নাকি তার বউ হওয়ার? তাদের বাড়ির চাকর হওয়ার যোগ্যতাও নেই। কি করবে এই মেয়ের সঙ্গে? এই মেয়েকে নিজের কক্ষে সে রাখবে না। এই মেয়ের চেহারাও দেখতে চায় না। এই মেয়ের ছায়াও যেন দেখতে না হয় সে ব্যবস্থা করতে হবে। বিছানায় বসে চোখ বন্ধ করে দুই হাতে মুখ ঢেকে ভাবতে লাগলো কি করবে, কি করলে কোনো ঝামেলা হবে না। আবার এই মেয়েকেও দেখতে হবে না। অনেকক্ষণ ভেবেও তেমন কোনো উপায় খুঁজে পেল না। পাবে কিভাবে? রাগে তো মাথা কাজই করছে না ঠিকঠাক। আরো কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর আরসালান বসা থেকে উঠে দাঁড়ালো। দরজা খুলে মেহরিনের দিকে তাকিয়ে রাগী গলায় বলল, এই, ওঠ ওখান থেকে। মেহরিন চোখ তুলে তাকালো, তারপর দ্রুত উঠে দাঁড়ালো। আরসালান উল্টো ঘুরে বলল, আমার পিছু পিছু আয়। মেহরিন গেল না। মরার জন্য নিজ পায়ে হেঁটে হেঁটে কে যেতে চায়? মেহরিন জানে আরসালান তাকে খুন করার জন্য নিয়ে যাবে। চলে গিয়ে ফিরে এলো আরসালান। ছুটে এসে মেহরিনের চুলের মুঠি ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, ভালোভাবে ডাকছিলাম, ভালো লাগছিল না, তাই না? চুলে ব্যথা পেয়ে ককিয়ে উঠল মেহরিন, শব্দ করে কেঁদে উঠতেই অন্য হাত দিয়ে মেহরিনের মুখ চেপে ধরল আরসালান। তার কক্ষের পাশের কক্ষটা খালি পড়ে আছে। দরজা খুলে মেহরিনকে ভেতরে ঠেলে দিয়ে বলল, কক্ষের ভেতরে চিৎকার চেঁচামেচি করলে গলার ধোর টেনে ছিড়ব। চুপচাপ থাকবে এই কক্ষের ভেতর। মরে যাবি, তারপর এখান থেকে বের করে কবর দিয়ে দিব। বাইরে থেকে দরজা লাগিয়ে তালা ঝুলিয়ে দিল। তারপর নিজের কক্ষে এসে দরজা লাগালো। চাবি রেখে পানি খেলো 2 গ্লাস। পাখা চালিয়ে বাতি নিভিয়ে শুয়ে পড়ল। সকালে দরজা ধাক্কাধাক্কিতে ঘুম ভাঙল আরসালানের। রাতেও তাকে বেশ কয়েকবার ডাকা হয়েছিল, তবে সে ওঠেওনি আর দরজাও খোলেনি। সাফ সাফ জানিয়ে দিয়েছিল, যা শোনা সকালে শুনবে, আর যা বলা সকালে বলবে। তাকে যেন কেউ ডিস্টার্ব না করে। শোয়া থেকে উঠে বাতি জ্বালালো আগে, তারপর দরজার কাছে এগিয়ে এসে দরজা খুলে দিল। সামনে তাকিয়ে দেখলো পুরো বাড়ির মানুষ তার কক্ষের সামনে দাঁড়িয়ে আছে জট পাকিয়ে। এক একজনের চোখ মুখ এক এক রকম হয়ে আছে। আরসালানের দাদি রহিমা তালুকদার আরসালানকে ঠেলে কক্ষের ভেতর প্রবেশ করতে করতে বললেন, ওই মাইয়া কই, বড় নাতি? আরসালান চুপ করে রইল। সুলতানা তালুকদার, বড় ফুফু আমিনা তালুকদার আর রাজিয়া তালুকদার কক্ষের ভেতর প্রবেশ করলেন। আশপাশে নজর বুলিয়েও কোনো মেয়ে দেখতে পেলেন না কেউ। সুলতানা তালুকদার গোসলখানায় উঁকি দিয়ে দেখলেন ভেতরে কেউ নেই। ঘুরে এসে ছেলের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললেন, আব্বা, ওই মেয়ে কই? আরসালান গম্ভীর গলায় বলল, পাশের কক্ষে। সবাই কিছুক্ষণ তাকিয়ে রইল আরসালানের মুখের দিকে। তারপর কক্ষ থেকে বেরিয়ে পাশের কক্ষের সামনে এসে দেখল কক্ষের দরজায় তালা ঝুলছে। সুলতানা তালুকদার ছেলের রুমে ফিরে এসে থমথমে গলায় বললেন, দরজায় তো তালা। আরসালান চাবি এনে মায়ের হাতে ধরিয়ে দিয়ে গোসলখানায় প্রবেশ করল। সুলতানা তালুকদার পাশের কক্ষের সামনে ফিরে এসে দরজা খুললেন দ্রুত। হুড়মুড় করে ভেতরে প্রবেশ করলো সবাই। অন্ধকার কক্ষের ভেতর নজর বুলিয়ে কোনো মানুষ নজরে এলো না কারো। কক্ষের বাতি জ্বালাতেই সবাই দেখল দেওয়াল ঘেঁষে শুয়ে আছে মেহরিন, একদম জড়সড় হয়ে। 2-1 জনের মায়া হলো মেহরিনকে এভাবে শুয়ে থাকতে দেখে, আর কয়েকজন তাচ্ছিলের হাসি হাসলো। খাটের ওপর শোয়ার যোগ্যতা আছে নাকি এই মেয়ের? ওখানেই জায়গা ঠিক আছে। সুলতানা তালুকদার কাজের মেয়ের দিকে তাকিয়ে বললেন, এই মেয়েকে জাগাও। কাজের মেয়েটা মেহরিনের কাছে এগিয়ে এসে বলল, এই যে, উডেন। এই এই উডেন, শুনছেন? উডেন। মেহরিন উঠল না, সাড়াও দিল না, নড়ল না। মেয়েটা মেহরিনের কাছে বসে গায়ে ধাক্কা দিয়ে চমকে উঠল। সুলতানা তালুকদারের দিকে তাকিয়ে বলল, বড় আম্মা, মাইয়ার শরীর তো মেলা গরম, একদম আগুনের মতন হইয়া রইছে। জ্বর হইছে? হ। মেয়েটা মেহরিনকে ধরে আবার বলল, হুঁশ নাই তো, অজ্ঞান হইয়া গেছে। রহিমা তালুকদার আতঙ্কিত গলায় বললেন, বাচ্চা আছে নাকি হেইডা দেখ আগে। নাকের কাছে হাত এগিয়ে নিয়ে নিঃশ্বাস চেক করে বলল, বাচ্চা আছে, নিঃশ্বাস নিতাছে। মেহরিনের জ্ঞান ফেরানোর জন্য ব্যস্ত হলেন সুলতানা তালুকদার। এই মেয়ের কিছু হলে তার ছেলের বড় কোনো ক্ষতি হয়ে যাবে।
রাতে স্বামীর মুখে সব শুনেছিলেন। ছেলের যা রাগ, মেয়েটাকে মারধর করেছে কি, এত জ্বর হলো কেন? রাজু কক্ষ থেকে বেরিয়ে আরসালানের কক্ষে এলো দৌড়ে। আরসালান রুম অন্ধকার করে শুয়ে পড়েছে আবার। রাজু বিছানার কাছে এগিয়ে এসে চঞ্চল গলায় বলল, বড় ভাই, তোমার বউয়ের অনেক জ্বর হয়েছে, অজ্ঞান হয়ে গেছে। চোখের ওপর থেকে হাত সরালো আরসালান। গম্ভীর গলায় বলল, মরে গেছে? না না, মরে নাই তো, অজ্ঞান হয়ে গেছে, মেলা জ্বর হইছে। যা এখান থেকে। তোমার বউয়ের কাছে যাবা না? আরসালান শক্ত কণ্ঠে বলল, না, যা এখন। পাশের রুম থেকে ভেসে এলো রহিমা তালুকদারের গলার স্বর, বড় নাতি, তাড়াতাড়ি আও। বিরক্ত হয়ে উঠে বসলো আরসালান। তার শরীর ম্যাজম্যাজ করছে রাত থেকে, জ্বর জ্বর ভাব, মাথা ব্যথা করছে। গতকাল সন্ধ্যা থেকে বাড়িতে ফেরা পর্যন্ত ভেজা পোশাকে ছিল। বিছানা ছেড়ে নেমে চুলগুলো ঠিক করতে করতে কক্ষ থেকে বেরিয়ে পাশের কক্ষের সামনে এসে দাঁড়ালো। মেহরিনকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই। তাকে দেখতেই সামনে দাঁড়িয়ে থাকা সবাই পথ ছেড়ে দিল। মেঝেতে পড়ে থাকা মেহরিনকে দেখলো এক পলক, তারপর নজর নামিয়ে নিয়ে ভেতরে প্রবেশ করলো। রহিমা তালুকদার আরসালানের কাছে এগিয়ে এসে বললেন, মাইয়াডারে এমনা আটকায় রাখছো কেন, গরু ছাগলের মতো কইরা? জ্বরে গতর পুইরা যাইতাছে, মইরা টইরা গেলে কি হইতো? ওরে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও মরার আগে। এতক্ষণ ধইরা জ্ঞান ফিরাবার চেষ্টা করতাছে, ফিরতাছে না। ওরে ডাক্তারের কাছে নেওয়ার ব্যবস্থা করো। কিচ্ছু করতে পারবো না, মরলে মরে যাক। রহিমা তালুকদার আর সুলতানা তালুকদার হতভম্ব হয়ে তাকালেন আরসালানের দিকে। আরসালান রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই রহিমা তালুকদার হাত টেনে ধরলেন। শক্ত কণ্ঠে বললেন, বিয়া করছো, বউ হয় তোমার। স্বামীর দায়িত্ব পালন করবার জন্য হইল এই মাইয়ারে ডাক্তারের কাছে নেওয়া লাগবো তোমার। যত যাই হোক, এই বাড়ির পোলারা বউগো অবহেলা করে না। ওরে ডাক্তারের কাছে নিয়ে যাও। আরসালান নিজের হাতের দিকে তাকালো, তারপর তাকালো মেহরিনের দিকে। দাদির মুখের দিকে তাকিয়ে বলল, কাশেমকে বলছি ও ডাক্তারের কাছে নিয়ে যাবে। কাশেম কেন নিব? তোমার বউরা আরেক বেড়া কেন ধরবো? এবারের বউগো বাইরের বেড়া মানুষ, দেহারই সুযোগ পায় না। আর তোমার বউরে কামের বেড়ায় কোলে নিব? তো কি করব? কি করবা মানে? তুমি নিয়ে যাবা, কোলে করে ডাক্তারের কাছে নিয়ে যাও তাড়াতাড়ি। প্রচন্ড অনীহায় মেহরিনের দিকে তাকিয়ে রইল আরসালান। এই মেয়েকে বাঁচাতে গিয়েই তাকে যত ঝামেলায় পড়তে হয়েছে। সবকিছু এলোমেলো হয়ে গেছে। এখন এই মেয়েকে বাঁচানোর জন্য আবার তাকেই কোলে নিতে হবে? মরে গেলেই তো বেঁচে যায় সে। অনিচ্ছা সত্ত্বেও মেহরিনকে কোলে নিতে হলো। রাজুর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, দৌড়ে গিয়ে শামসুলকে বল গাড়ি বের করতে। রাজু মাথা নেড়ে দৌড় লাগালো বাইরের দিকে। রাজিয়া তালুকদার দাঁতে দাঁত চেপে ক্ষিপ্ত চোখে তাকিয়ে রইলেন আরসালানে যাওয়ার পথে। আরসালান চোখের আড়াল হতে তাকালেন শাশুড়ি মায়ের দিকে। ভেবেছিলেন পথের কাঁটা বিদায় হবে বোধহয় আজই, কিন্তু এরা দাদি নাতি মিলে তো পথের কাঁটাটাকে জিয়ে রাখার ব্যবস্থা করছে। ফকিন্নির বাচ্চাটা মরে গেলেই তো তার মেয়ের রাস্তা পরিষ্কার হয়ে যেত। রহিমা তালুকদার আরসালানের পেছন পেছন এগুলেন। তার পেছন পেছন এগুলো বাকিরা। বাড়ির বাইরে এসে গাড়িতে বসালো মেহরিনকে, নিজেও বসলো পাশে। আরসালানের এতক্ষণ ইচ্ছে করছিল মেহরিনকে গাড়িতে না বসিয়ে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়ে আসতে। রহিমা তালুকদার নাতির দিকে তাকিয়ে বললেন, ভালো ডাক্তার দেখাইও, জ্বর কইমা গেলে বাড়িতে ফিরে আইও বৌরি নিয়া। আরসালান দাদির দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, হসপিটালে রেখে চলে আসবো আমি, মরলে মরবে আর বাঁচলে বাঁচবে। বউ ছাড়া বাড়ি তাইবা না তুমি? বাড়িতে তো আসতেই চাইনি আমি, তোমাদের জন্যই তো আসতে হয়েছে। বউরে ধইরা বইসো, পইরা যায় না জানি। চরম বিরক্তি নিয়ে মেহরিনকে ধরে বসলো আরসালান। কাজের মেয়েটা মেহরিনের অপর পাশে বসলো। ড্রাইভার শামসুল গাড়ি স্টার্ট দিয়ে এগুলো রাস্তার দিকে। আরসালান মেহরিনের মুখের দিকে তাকালো। তার ইচ্ছে করছে মেহরিনের গলাটা টিপে দম বন্ধ করে দিতে। কোন দুঃখে এই মেয়েকে বাঁচাতে গিয়েছিল গতকাল, তখন মরে যেতে দিলে এখন আর এত কিছু হতোই না। মরতো না বোধহয়, সাঁতার তো জানি। হাবুডুবু খেতে খেতে ঠিক পারে উঠে আসতো। তারই ভুল হয়েছে, কেন গেল মানবতা দেখাতে? নিজের মাথায় নিজেরই কয়েকটা বাড়ি মারতে ইচ্ছে হলো।
মেহরিনকে ডাক্তার দেখানো হয়েছে, তাকে এখন স্যালাইন দিয়ে রাখা হয়েছে, জ্বর কমতে শুরু করেছে। তার পাশে বসে আছে কাজের মেয়ে শান্তা। আরসালান আশেপাশে নেই, কোথায় গেছে কি জানে। মেহরিনের জ্ঞান ফিরল 11টা নাগাদ। সজাগ হতে প্রচন্ড মাথা ব্যথা অনুভব করলো, সঙ্গে শরীর ব্যথাও। পিট করে চোখ মেলতেই নিজেকে আবিষ্কার করলো অপরিচিত স্থানে। আশপাশে নজর বুলিয়ে বুঝলো এটা হাসপাতাল। তাকে এখানে আনলো কে? ডান হাত তুলতেই দেখলো হাতে নিডল লাগানো হয়েছে। স্যালাইন চলছে ধীরে ধীরে। তার আশেপাশের বিছানায় কিছু রোগী শুয়ে আছে, কেউ বা বসে আছে, আবার কয়েকজন হাঁটাহাঁটি করছে। মাথা ব্যথার কারণে চোখ বন্ধ করে কপালে বাম হাতটা চেপে ধরল। সে তো জমিদার বাড়িতে ছিল, এখানে এলো কিভাবে? ওই বাড়ির কেউ নিয়ে এসেছে? রাতে তার অনেক জ্বর এসেছিল, জ্বরের তীব্রতায় কাতরাতে কাতরাতে দেওয়াল ঘেঁষে শুয়ে পড়েছিল। ভীষণ শীত লাগছিল তার। ওই কক্ষে এমন কিছুই ছিল না যেটা সে গায়ে জড়াতো। ভয়ও লাগছিল অনেক। তাকে হাসপাতালে একা রেখে চলে গেছে কি? আজ সে হাসপাতাল থেকেই পালাবে। একজন নার্স এসে দাঁড়ালো মেহরিনের পাশে। মেহরিনের হাত কপালের ওপর দেখে বুঝলো জ্ঞান ফিরেছে। হাত বাড়িয়ে মেহরিনের হাতটা কপালের ওপর থেকে সরিয়ে দিয়ে তাপমাত্রা চেক করলো। বলল, এখন কেমন লাগছে? মেহরিনের ক্ষীণ স্বরে বলল, মাথা ব্যথা করতেছে, শরীরও ব্যথা করতেছে। আপনার বাড়ির লোক কোথায় গেছে? বাড়ির লোক? কারা আইছে আমারে নিয়া? আপনার স্বামী আর আরেকজন মেয়ে। স্বামী? নার্স চুপ করে তাকিয়ে রইল মেহরিনের মুখের দিকে। স্বামীর কথা শুনতেই মেহরিনের ফ্যাকাশে চেহারা আরো ফ্যাকাশে হয়ে গেছে। চোখ মুখে কেমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে মুহূর্তে। সকালে যখন মেহরিনকে নিয়ে এলো, ডাক্তার মেহরিনকে দেখার সময় আরসালানকে জিজ্ঞেস করেছিলেন সে রোগীর কে হয়। আরসালান কিছু বলার আগে তার সঙ্গে থাকা শান্তা ফটর ফটর করে উত্তর দিয়েছিল, স্বামী লাগে। এইটা বড় ভাইয়ের বউ। আরসালান কটমট করে তাকিয়েছিল শান্তার মুখের দিকে। তার চাহনি দেখে শান্তা আর একটা কথাও বলেনি। আরসালান স্মার্ট, শিক্ষিত একজন পুরুষ। তার ব্যক্তিত্বে আভিজাত্যের ছাপ স্পষ্ট। কথা বলে সুন্দর করে গুছিয়ে, একটা বাড়তি কথা বলেনি। বউকে নিয়ে তার মধ্যে কোনো রকম উদ্বেগও দেখা যায়নি। আরসালান আর মেহরিনকে দেখে নার্সের বেশ খটকা লেগেছে। এমন স্মার্ট, শিক্ষিত, সুদর্শন একজন পুরুষের বউকে এমন পাগলের মতো লাগছে কেন? গায়ের পোশাকও অনেক পুরনো, প্রায় ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। চুলগুলো রুক্ষ, শুষ্ক, জট পাকিয়ে গেছে। গায়ের রং মলিন, যেন নিজের যত্ন নেয় না কতকাল ধরে। তার তো একবার মনেই হয়েছিল মেয়েটা বোধহয় সত্যিই মানসিক রোগী। তাকে বন্দি করে রাখা হয় নিশ্চয়ই, তাই তো এই অবস্থা। এখন জ্ঞান ফেরার পর দেখছে আঞ্চলিক ভাষায় কথা বলছে। অমন একটা পুরুষ এই মেয়েকে কি দেখে বিয়ে করেছে? আবার বউয়ের প্রতি কোনো আবেগও প্রকাশ পায়নি, এমন ভাব নিয়েছিল যেন এই মেয়েকে সে চেনেই না, বা তার শত জনমের শত্রু। আবার এই মেয়েও স্বামীর কথা শুনে চোখ মুখ কেমন বানিয়ে ফেলেছে। এদের কাহিনীটা আসলে কি? নার্সকে একভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তিতে পড়ল মেহরিন। দ্রুত মুখ ঘুরিয়ে তাকালো অন্যদিকে। খেয়াল হলো আরসালান তালুকদার তাকে এখানে নিয়ে এসেছে। আরসালান এখানে থাকলে সে পালাবে কিভাবে? তাকে রেখে আরসালান চলে গেছে কি? চলে গেলে খুব ভালো হবে। সে একটু সুস্থ হলেই পালিয়ে যাবে। ওই বাড়িতে ওভাবে বন্দি থেকে সে মরতে চায় না। আবার খেয়াল হলো আরসালান তালুকদার তো তাকে মারতেই চায়। তাহলে আবার সুস্থ করার জন্য হাসপাতালে নিয়ে এলো কেন? নানান চিন্তা ভাবনা কিলবিল করতে লাগলো মেহরিনের ছোট মস্তিষ্কে। নার্স মেহরিনের বিপি চেক করে চলে গেল অন্য রোগীর কাছে। নার্স চলে যেতেই শান্তা এলো। মেহরিনকে তাকিয়ে থাকতে দেখে বলল, আপনার হুশ আইছে তাইলে? মেহরিন ঘাড় ঘুরিয়ে তাকালো শান্তার মুখের দিকে। চিনতে না পেরে ফ্যাল করে তাকিয়ে রইল। হ্যাংলা পাতলা মেয়েটা, গায়ের রং কালো। মেহরিন ক্ষীণ স্বরে বলল, আপনি কে? আমি শান্তা, জমিদার বাড়িত কাম করি। ও, আপনি এখন কেমন আছেন? ভালো। একটু পানি দিবেন? পানি খামু। শান্তা পানির বোতল হাতে নিয়ে ছিপি খুলতে পেছন থেকে ভেসে এলো রাশভারী গলার আওয়াজ। শান্তা, পানি দিবি না?
তড়িৎ গতিতে শান্তার পেছনে তাকালো মেহেরিন। আরশালানকে দেখে বুকের ভেতর ধক করে উঠল। হুট করে তার শ্বাস প্রশ্বাস বেড়ে গেল। আরশালান দ্রুত পায়ে এগিয়ে এসে দাঁড়ালো শান্তার পাশে। গম্ভীর গলায় বলল, পানির বোতল রাখ। শান্তা মিনমিন করে বলল, হ্যাঁ, তো পানি খাইতে চাইলো। খেতে চাইলেও দেওয়া যাবে না, রাখ বোতল। শান্তা মেহরিনের দিকে তাকিয়ে বোতলটা রেখে দিল। মেহরিন ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আরশালান তাকালো মেহরিনের মুখের দিকে। জ্বর নেমে গেছে বোধহয়, কপালে ঘাম জমে আছে। চেহারা পুরোপুরি দেখা যাচ্ছে না ওই পাশে ফিরে থাকায়। আরশালান মেহরিনকে ভর্তি করিয়ে রেখে বাইরে চলে গিয়েছিল। 10টার পর আবার ফিরে এসে শান্তাকে নিয়ে গিয়েছিল খাওয়ানোর জন্য। সকালে না খেয়ে এসেছিল তারা। কাশেমা শান্তা খেলো, আরশালান খায়নি। সে শুধু 2 কাপ চা খেয়েছে। শান্তাকে মেহরিনের কাছে রেখে আবার চলে গেল আরশালান। শান্তাকে বলে গেল কোনো কিছু প্রয়োজন হলে যেন তাকে জানায়, সে বাইরেই আছে। ডাক্তার বা নার্স না বলা পর্যন্ত যেন মেহরিনকে কিছু না খাওয়ায়। শান্তা বাধ্য মেয়ের মতো মাথা নেড়েছে শুধু। পরের দিন সকাল 10টায় হাসপাতাল থেকে ছুটি হলো মেহরিনের। আরশালান বাড়িতে ফিরে গিয়ে আবার এসেছিল রাতে। রাতটা সে হাসপাতালেই কাটিয়েছে বসে বসে। তার কত দুর্দিন চলছে বুঝতে পারছে না সে। যেই মেয়েকে সহ্য করতে পারছে না, সেই মেয়ের জন্যই তাকে এত কষ্ট করতে হচ্ছে। এই মেয়েকে বাড়িতে রেখে সে নিজে লাপাত্তা হয়ে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। দাদির যন্ত্রণায় সে ভীষণ যন্ত্রণায় আছে। মেহরিনের জন্য দাদির দরদ উতলে উতলে পড়ছে। খুবই বিরক্তিকর এটা। মেহরিনকে পেছনে বসিয়ে দিয়ে আরশালান বসলো ড্রাইভারের পাশে। মেহরিনের পাশে বসলো শান্তা। ড্রাইভার গাড়ি নিয়ে ছুটলো বাড়ির উদ্দেশ্যে। সিটে গা এলিয়ে বসে আছে মেহরিন। শরীরে জ্বর নেই এখন, কিন্তু মাথা ভার ভার হয়ে রয়েছে, ব্যথাও করছে। সোজা করতে পারছে না ঠিকভাবে। পুরো শরীর ব্যথা হয়ে রয়েছে। পালিয়ে যাওয়ার কোনো সুযোগ পায়নি সে। সুযোগ পেলে নিশ্চিত পালিয়ে যেত। ভয়ে ভয়ে আর চোখে তাকালো আরশালানের দিকে। মেহরিন, পুরো নাম মেহরিন মেহবুবা। জন্ম 1983 সাল, ফেব্রুয়ারি 3 তারিখ। বাবা মায়ের একমাত্র সন্তান মেহরিন। খুব অল্প বয়সে বাবা মাকে হারিয়েছে সে। বড় হয়েছে কাকা কাকির কাছে। খুব আদর যত্নে বড় না হলেও খুব বেশি অবহেলায় বড় হয়নি। মেহরিন ক্লাস 8-এ পড়ে এখন। পড়াশোনায় খুব বেশি ভালো না, আবার খারাপও না। পড়াশোনার পাশাপাশি বাড়ির অর্ধেক কাজ করত কাকির সঙ্গে। ধান, গম, সরিষা এগুলো যখন কাটা হয়, তোলা হয়, তখন মেহরিনের বেশি কষ্ট হয়ে যায় কাজ করতে করতে। গেটের ভেতরে প্রবেশ করলো গাড়ি। চারদিকে নজর বুলিয়ে মেহরিনের বুক কাঁপতে লাগলো। ইচ্ছে করছে এক ছুটে এখান থেকে পালিয়ে যেতে। আরশালান গাড়ি থেকে নেমে মেহরিনকে বের করলো। মেহরিন হাত টানাটানি করলো আরশালানের কাছ থেকে ছোটার চেষ্টা, কিন্তু লাভ হলো না। আরশালান তাকে টেনে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলো। বসার ঘরে আসতেই দেখলো ঘর ভর্তি মানুষজন। সকলেই তাকালো দুজনের দিকে। দুদিনেই মেহরিন শুকিয়ে গেছে অনেকটা। এমনিতেই শুকনা মানুষ, আরো শুকিয়ে এখন পাটকাঠির মতো লাগছে দেখতে। চোখের নিচে কালি পড়ে গেছে, উস্কো খুস্কো চুল, চোখ জোড়া যেন গর্তে ঢুকে গেছে। চোয়ালের হাড় স্পষ্ট বোঝা যাচ্ছে। মেহরিন এক পলক করে তাকালো সকলের মুখের দিকে। সে শুধুমাত্র রহিমা তালুকদারকে চেনে, কয়েকবার দেখেছিল তাকে। তাছাড়া আর কোনো নারীকে সে চেনে না। রহিমা তালুকদার নাতির দিকে তাকিয়ে বললেন, এইখানে খাড়ায় আছো কেন? বউরে নিয়ে তোমার কক্ষে যাও, বেচারির খাড়ায় থাকতে কষ্ট হইতাছে। আরশালান রাগী গলায় বলল, আর কোথাও নিয়ে যেতে পারবো না। যা যা বলেছ সব শুনেছি, এখন আর শুনতে পারবো না। ওকে কাজের লোকদের সঙ্গে পাঠিয়ে দাও। ওদের সঙ্গে থাকবে এখন থেকে। উপস্থিত কয়েকজনের মধ্যে বিস্ফোরণ ঘটল। বাকি কয়েকজন ভীষণ খুশি হলো আরশালানের এই কথায়। আর কয়েকজন নির্বিকারভাবে বসে আছে। রহিমা তালুকদার ঘোর আপত্তি করে বললেন, এটা সম্ভব না। এইবারের বউ হইয়া হ্যায় কিসের জন্য? কামের মানুষগুলোকে থাকবো। আরশালানের ছোট বোন আশা বলল, ওর যোগ্যতা আছে এবারের বউ হওয়ার। যার জায়গা যেখানে তাকে সেখানে পাঠানোই ভালো। ধমকে উঠলেন রহিমা তালুকদার। রাগী গলায় বললেন, চুপ কর, তরে এত কথা কইতে কইছে কেরা?
কেন চুপ করব? সুলতানা তালুকদার মেয়ের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বললেন। আশা, একদম চুপ। আশা চুপ হয়ে গেল। রহিমা তালুকদার নাতির দিকে তাকিয়ে বললেন, এইবারের বউ কোনো সস্তা জিনিস না, হেরা হইছে গিয়ে অমূল্য গুপ্তধন। হ্যাগরে যতন কইরা আগলাইয়া রাহন লাগে, অন্য মানুষের নজরে, অন্য মানুষের নাগালে যাইতে দেওয়ান যাইব না। তোমার অর্ধাঙ্গিনীরে তুমি আগলায় রাখবা, যতদিন হ্যাঁ বাইচা আছে আর তুমি বাইচা আছো। আল্লাহ তাআলা চাইছে বইলাই তোমাকে দুইজনের বিয়া হইছে, নয়তো হইতো না। যাও, আর কিছু না কইয়া বউ নিয়া কক্ষে যাও। আরসালান আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে মেহেরিনকে ফেলে ধূপধাপ পা ফেলে নিজের কক্ষের দিকে এগুলো। সে কিছুতেই মেহেরিনকে নিজের কক্ষে রাখবে না, রাখার প্রশ্নই আসে না। এই মেয়েকে সে নিজের বউ হিসেবে মানেই না, মানবেও না। আশার শাশুড়ি বললেন, তাওই যখন চাইছে না, তখন জোর করে একসঙ্গে রাখার দরকার নেই। রাজিয়া তালুকদার মুখ বাঁকিয়ে বললেন, এই মেয়ের কোনো যোগ্যতা নেই এ বাড়িতে থাকার। কাজের লোকদের সঙ্গে না রাইখা সরাসরি বাড়ি থেকে বের করে দিলেই হয়। রহিমা তালুকদার রেগে তাকালেন ছোট ছেলের বউয়ের দিকে, ধমকের সুরে বললেন, বেশি কথা না কইয়া চুপ কইরা থাকো। কেরা কিসের যোগ্য এটা তোমাকে ভাবা লাগবো না। বড় বউ, মেহরিনে বড় নাতির কক্ষে নিয়ে যাও, আমি আইতাছি। রহিমা তালুকদার চলে যাওয়ার পর অনেকে অনেক কিছু বলল। মেহরিন মাথা নিচু করে শুনল সব। শোনা ছাড়া অন্য কিছু তো করার নেই তার। সুলতানা তালুকদার মেহরিনের দিকে তাকিয়ে মৃদুস্বরে বললেন, মেহরিন, আমার সাথে আও। মেহরিন শাশুড়ি মায়ের সঙ্গে তো এলো, কিন্তু আরসালানের কক্ষে প্রবেশ করল না, বাইরে ঠায় দাঁড়িয়ে রইল। সুলতানা তালুকদার বললেন, ভিতরে আও। মেহরিন দুদিকে মাথা নাড়ল, সে যাবে না এই কক্ষের ভেতরে। তখন অতগুলো মানুষের সামনে থেকে ঘাবড়ে যাচ্ছিল, তাই শাশুড়ি মায়ের পেছন পেছন চলে এসেছে। কি হয়েছে, ভিতরে আও। মেহরিন দুদিকে মাথা নেড়ে মৃদু গলায় বলল, না না, আমি ভিতরে যাবো না, আমি বাড়ির যামু, আমারে যাইতে দেন। পরে যাইও, এখন ভেতর আও। পরে কহন, তোমার শ্বশুর বাড়িতে আসুক, তারপর সিদ্ধান্ত হইব। এখনকার মতন ভেতর আও। মেহরিন তবু দুদিকে মাথা নাড়ল, সেই কক্ষের ভেতর প্রবেশ করতেই চায় না। রহিমা তালুকদার এগিয়ে আসছেন, ওনার দুই হাতে শাড়ি আর কয়েকটা ছোট ছোট বাক্স। ওনার পেছন পেছন অনেকেই চলে এসেছে। কাছে এগিয়ে এসে বললেন, ভিতরে না যেয়ে এখানে খাড়ায় আসো কেন তোমরা? সুলতানা তালুকদার বললেন, মেহরিন ভিতরে যাইব না। কেন, কি হইছে? নাতিরে ভয় পাইতেছ? আমরা আছি তো, কিসের ভয়? আও, ভেতর আও। মেহরিনের না না শুনলেন না রহিমা তালুকদার, হাত ধরে টেনে ভেতরে নিয়ে এলেন। আরসালান কক্ষে নেই, গোসলখানা থেকে পানির শব্দ ভেসে আসছে। গোসল করছে নিশ্চয়ই। মেহরিনের কক্ষের চারদিকে নজর বুলিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। আরসালান গোসলখানা থেকে বেরিয়ে এতগুলো মানুষ নিজের কক্ষে দেখে রেগে বোম হয়ে গেল। বেশি রাগলো মেহরিনকে দেখে, আগুন চোখে তাকিয়ে রইল তার দিকে। মেহরিন ভুলেও চোখ তুলে তাকালো না আরসালানের দিকে। রহিমা তালুকদার বড় ছেলের বউকে বললেন, মেহরিনে গোসল করানো লাগবো, ওরে গোসলখানায় নিয়ে যাও। এই যে শাড়ি, এডি এখনকার মতন পরাও, পরে ওর জন্য কিনা আনলেই হইব। আরসালান রুক্ষ স্বরে বলল, আমার বাথরুম যেন কেউ ব্যবহার না করে। রহিমা তালুকদার শান্ত গলায় বললেন, অন্য কেউ করব না, তোমার বউ করব। তোমার যেইডা এখন থিকা তোমার বউয়েরও হেইডা। দাদি, তুমি কিন্তু বেশি বেশি করছো, আমার আর সহ্য হচ্ছে না এসব। আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব সত্যি সত্যি। আমি মরলে আমারে দেখতে আইবা না তুমি, আমার খাটিয়া ছুইবা না, কবরে মাটিও দিবা না। আমার লাইফে গ্রামবাসীর চেয়েও তো তুমি বড় ভিলেন দেখছি। ক্ষোভ প্রকাশ করে চাপা স্বরে কথাগুলো বলতে বলতে কক্ষ থেকে বারান্দায় চলে গেল। তার মস্তিষ্ক আগ্নেয়গিরির মতো টকবক করে ফুটছে। এই ঝামেলা থেকে কবে মুক্তি পাবে? আপরটা মাছের কাঁটার মতো গলায় আটকে গেছে, না গিলতে পারছে আর না তো উগরে ফেলে দিতে পারছে। সে সবসময় ঝামেলা এড়িয়ে চলে, আর এত বড় ঝামেলা এসে তার উপরে ঘাটি গেড়ে বসলো। মেহরিনকে আরসালানের গোসলখানায় গোসল করানো হয়েছে জোর করে। আরসালানের শ্যাম্পু সাবান দিয়ে দেওয়া হয়েছে তাকে। এলোমেলো ভাবে কোনো রকমে শাড়ি জড়িয়ে গোসলখানা থেকে বের করে নিয়ে আসা হলো।
সুলতানা তালুকদার আর শান্তা মিলে ভালোভাবে শাড়ি পরিয়ে দিলেন। ব্লাউজ অনেক ঢিলে হয়েছে, চুলগুলো শুকিয়ে গেলে তেল দিয়ে জট খুলতে হবে। এখন জট খুলতে গেলে ব্যথা পাবে অনেক। রহিমা তালুকদার নিজের কিছু গহনা জোর করে পরিয়ে দিলেন মেহেরিনকে। হাতের বালা দুটো অনেকটা বড় হয়েছে, হাত নিচু করতেই খুলে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। গলার হার আর একটা চেন পরিয়েছেন, বড় বড় কানের ঝুমকো আর নাকফুলও পরিয়ে দিয়েছেন। দামি শাড়ি আর স্বর্ণের গহনা খুব বেশি সৌন্দর্য বৃদ্ধি করতে পারল না মেহেরিনের। রোদের তাপে পুড়ে যাওয়া চামড়া, অযত্নে থাকা চুল, মলিন চেহারা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে মেহেরিন। তাকে এখন পাথরের মূর্তির মতো লাগছে। আরসালান আর থাকতে পারল না বারান্দায়। তার ঘুম পাচ্ছে, সে ঘুমাবে এখন। কক্ষে এসে তাকালো না মেহেরিনের দিকে। নিচের দিকে দৃষ্টি রেখে কর্কশ গলায় বলল, হয়েছে তোমাদের? আপদ বিপদ সব নিয়ে সরো এখান থেকে। রহিমা তালুকদার মেহেরিনকে ধরে বিছানায় বসালেন। মেহেরিন বসতে চাইল না, উঠে যাওয়ার জন্য ব্যস্ত হলো। তাড়াহুড়ো করে উঠতে গিয়ে মাথা চক্কর দিয়ে উঠল। ধপ করে বসে পড়ল আগের জায়গায়। গা কাঁপিয়ে জ্বর উঠছে আবার। দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে এখন। রহিমা তালুকদার মেহেরিনকে চেপে ধরে রেখে বললেন, তুমি শুইয়া থাকো এখন। রান্দা হইয়া গেলে শান্তা খাওন দিয়া যাইব, খাইয়া নিও। মেহেরিন জোর করে উঠে দাঁড়ানোর চেষ্টা করে বলল, না না, আমি থাকবো না এখানে। আমি এই বাড়িতেই থাকবো না। আমারে আমার বাড়িতে যাইতে দেন আপনারা। রহিমা তালুকদার শুনলেন না মেহেরিনের কোনো কথা। জোর করে মেহেরিনকে শুইয়ে দিলেন বিছানায়। আরসালান রাগে ফেটে যাবে মনে হচ্ছে। সে যেই জায়গায় ঘুমায় মেহেরিনকে সেখানেই শোয়ানো হয়েছে। মেহেরিন তাকালো আরসালানের মুখের দিকে। তার চেহারা দেখে মনে হচ্ছে সে এখনই মেহেরিনকে চোখ জোড়া দিয়ে ভস্ম করে দিবে, নয়তো এক আছাড়ে জানেই মেরে ফেলবে। রহিমা তালুকদার নাতিকে বললেন মেহেরিনের দিকে খেয়াল রাখতে। তারপর ছেলের বউ আর শান্তাকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেলেন। বাকিরা আগেই বেরিয়ে গেছে। আরসালান দরজা লাগালো ঠাস করে। তারপর ফনা তোলা সাপের মতো ফোঁস করতে করতে এগিয়ে এলো খাটের কাছে। ভয়ে মেহেরিন শুয়ে থেকে পিছিয়ে যেতে লাগলো। আরসালান হুঙ্কার ছেড়ে বজ্রকণ্ঠে বলল, তুই কোন সাহসে আমার বিছানায় শুয়েছিস? তোর এত বড় কলিজা কিভাবে হলো? তাড়াতাড়ি নাম আমার বিছানা থেকে। ভয়ে মেহেরিনের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পেছাতে পেছাতে খাটের অপর পাশে চলে গেছে। আরসালান আঙুল তুলে বলল, নাম বিছানা থেকে। মেহেরিন শোয়া থেকে উঠে দ্রুত নেমে দাঁড়ালো বিছানা ছেড়ে। মাথা ঘুরে পড়ে যেতে নিলে দ্রুত দেওয়াল ধরে নিজের ভারসাম্য বজায় রাখলো কোনো রকমে। পরনের শাড়ি এলোমেলো হয়ে গেছে, ভেজা চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে। কাঁধ থেকে নেমে গেছে ব্লাউজ। এলোমেলো মেহেরিনের দিকে তাকিয়ে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল আরসালান। মেহেরিন দ্রুত আঁচল টেনে তুলে নিজেকে ঢেকে ফেলল পুরোপুরি। ধীর পায়ে এগুলো দরজার দিকে বেরিয়ে যাওয়ার জন্য। আরসালান আর চোখে তাকিয়ে মুখ তুলে চাইল। গম্ভীর গলায় বলল, এই কোথায় যাস? মেহেরিন থামল। আরসালানের দিকে না তাকিয়ে বলল, বাইরে। বাইরে কোথায়? জানি না। জানিস না তো যাচ্ছিস কেন? আরসালানের ধমকে চমকে উঠল মেহেরিন। বেচারে কি করবে এখন? কক্ষেও থাকতে দিবে না, বাইরেও যেতে দিবে না। তাহলে সে কি করবে? মিনমিন করে বলল, তাইলে কি করবো? আরসালান এদিক ওদিক নজর বুলালো, তবে কাঙ্ক্ষিত কিছু পেল না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ভাবলো, তারপর আবার তাকালো মেহেরিনের দিকে। মেহেরিন কক্ষ থেকে বেরিয়ে গেলে তার দাদি এসে মেহেরিনকে আবার এই কক্ষেই দিয়ে যাবেন। ফ্লোরে শুলো, এসে যদি দেখে ফ্লোরে শুয়ে আছে, তাহলে কি করবে কে জানে। এই, এদিকে আয়। মেহেরিন এলো না। আরসালান ধমক দিয়ে বলল, এদিকে আসতে বলছি না, আসছিস না কেন? তখনকার মতন চুলের মুঠি ধরে নিয়ে আসতে হবে? মেহেরিন ভয়ার্ত কণ্ঠে বলল, গেলে আপনি মারবেন। আরসালান চোখ বন্ধ করে বলল, মারবো না, আয়। মেহেরিন ভয়ে ভয়ে এগিয়ে এলো। তার শরীর দুলছে, ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না, মনে হচ্ছে পড়ে যাবে। তবে গতকালের চেয়ে আজকে একটু ভালো লাগছে। আরসালান মেহেরিনের দিক থেকে চোখ সরিয়ে বিছানার দিকে আঙুল তুলে বলল, তুই ওই কর্নারে থাকবি, একদম এদিকে আসবি না। আমার এই পাশে কখনো বসবিও না। মনের ভুলেও কখনো এই পাশে এলে লাথি দিয়ে ভবনের বাইরে ফেলে দিব। মাথা কাত করে সায় জানালো মেহেরিন।
আরশালান বাতি নিভিয়ে শুয়ে পড়ল নিজের জায়গায়। কোলবালিশটা মাঝখানে দিয়ে রাখলো দেওয়াল হিসেবে। মেহরিনকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে কর্কশ গলায় বলল, কিরে, শুচ্ছিস না কেন? এতক্ষণ না মরে গেলি? মেহরিন না শুয়ে বিছানার দিকে তাকিয়ে রইল। সে আরশালানের পাশে শোবে? এতক্ষণ হম্বিতম্বি করলো, আর এখন নিজেই শুতে বলছে। তাহলে শুধু শুধু কেন তাকে এভাবে ভয় দেখালো? আরশালান চোখ বন্ধ রেখে দাঁতে দাঁত চেপে বলল, শো। মেহরিন ঘুরে এসে বিছানায় উঠে শুয়ে পড়ল কিনার ঘেঁষে। বিছানার গদি নরম তুলতুলে। মেহরিন এমন বিছানায় শোয়া তো দূরের কথা, চোখেও দেখেনি। তার ভাগ্যটা এভাবে কিভাবে ঘুরে গেল? সামান্য কৃষকের মেয়ে থেকে জমিদার বাড়ির বড় বউ হয়ে গেছে। এটা তার সৌভাগ্য নাকি দুর্ভাগ্য? মেহরিন নিশ্চিত এটা তার দুর্ভাগ্যই। অবুঝ বয়সে বাবা মাকে হারিয়েছে, বড় হয়েছে এতিম হয়ে, মানুষের নানান কথা শুনতে শুনতে এ পর্যন্ত এসেছে। এখন তার নিয়তি তার সঙ্গে কি নিষ্ঠুর খেলা খেলবে কে জানে। রহিমা তালুকদার শান্তার হাতে খাবার নিয়ে আরশালানের কক্ষের সামনে এসে দাঁড়ালেন। হাত দিয়ে দরজা ঠেলা দিতে খুলে গেল নীরবে। ভেতরে উকি দিয়ে দেখলেন আরশালান আর মেহরিন দুজনেই ঘুমিয়ে আছে খাটের দুপাশে। শো শো শব্দ করে ঘুরছে ইলেকট্রিক পাখাটা। রহিমা তালুকদার দরজা ভিজিয়ে দিয়ে শান্তাকে নিয়ে ফিরে গেলেন। দুজন ঘুমাচ্ছে, ঘুমাক, ঘুম থেকে উঠে পরে খাবে। রহিমা তালুকদার অসহায় গরিব মানুষদের বেশি ভালোবাসেন। তাদের দুঃখ দেখলে তার অন্তর কাঁদে। মেহরিন গিয়ে দেখে তার একটু বেশি মায়া লাগে। নিজের ছোটবেলার কথা স্মরণ হয় বিয়ের পরের দিনগুলোর ঘটনা। সে তো কম কষ্ট করেনি এ সংসারে এসে। গরিবের মেয়ে বলে শ্বশুরবাড়ির সকলেরই লাথি উষ্ঠা খেয়েছেন। শুধু স্বামী পাশে ছিল বলে, নয়তো জালিমের হাতে কবে শেষ হয়ে যেতেন। রাতের প্রায় 12টা বেজে গেছে। রাতের খাবার আর ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছে মেহরিন। আরশালানের ঘুম আসছে না, তাই সে বিছানায় হেলান দিয়ে বসে বই পড়ছে। পাশে নিঃশব্দে ঘুমিয়ে আছে মেহরিন। মেয়েটার শ্বাস নেওয়ার শব্দও পাওয়া যাচ্ছে না। আরশালান ঘাড় ঘুরিয়ে কয়েকবার তাকিয়েছে মেহরিনের দিকে। মেয়েটাকে সহ্য হচ্ছে না, আবার চোখ অটোমেটিক সেদিকে চলে যাচ্ছে। সন্ধ্যার পর বাপ চাচাদের সঙ্গে আলোচনা হয়েছে মেহরিনকে নিয়ে। আশফাক তালুকদার বলেছেন কয়েক মাস চুপচাপ সহ্য করে যেতে, তারপর তিনি কোনো ব্যবস্থা করবেন। এ কয়েক মাস যেন আরশালান দাদির বাড়াবাড়ি সহ্য করে নেয়। বেচারা আর কি করবে? চুপচাপ মেনে নেওয়া ছাড়া তো উপায় নেই। এই আপদ কবে তার ঘাট থেকে নামবে জানা নেই। মেহরিনের দিক থেকে চোখ সরিয়ে বইয়ের পাতায় মনোযোগ দিল আবার। আজকে বইয়ে মনোযোগী হতে পারছে না সে। সে এত বই পোকা, অথচ আজ বই পড়ায় মন বসছে না। ধাম করে দরজা খুলে যাওয়ায় তড়িৎ গতিতে সেদিকে নজর দিল। ভেতরে প্রবেশ করলো তার চাচাতো আর ফুফাতো ভাই। দুজন সমবয়সী, ঢাকায় পড়াশোনা করে। দুজন বাড়িতে এলো কখন, আর এখানে এলো কেন? মেজাজ বিগড়ে গেল আরশালানের। বই বন্ধ করে ধমক দিয়ে কর্কশ গলায় বলল, এসব কোন ধরনের অসভ্যতা? আরশালানের এমন আচরণে হতভম্ব হলো দুজন। বিস্মিত হয়ে আরশালানের ফুফাতো ভাই নাজিম বলল, কি করেছি? কিসের অসভ্যতা করলাম? এলাম তো তোমার সঙ্গে দেখা করতে। কারো বেডরুমে পারমিশন ছাড়া প্রবেশ করতে নেই জানিস না? পড়াশোনা করছিস, অথচ এতটুকু ম্যানার্স জানা নেই? বের হ আমার রুম থেকে। আরশালানের কথা শুনে হা হয়ে গেছে দুজন। রিমন বলল, এভাবে কথা বলছো কেন? এর আগে এই রুমে প্রবেশ করতে তো অনুমতির প্রয়োজন হয়নি আমাদের। আগে এই রুমে কোনো নারী ছিল না, এখন আছে। আমার অনুমতি ছাড়া এই রুমে কেউ প্রবেশ করবি না। শুনেছিস নিশ্চয়ই, এই রুমে আমি একা না, আরো একজন আছে আমার সঙ্গে। এত রাতে পারমিশন ছাড়া হুট করে ঢুকলি কেন? যা এখন, দ্বিতীয়বার যেন এই ভুল না হয়। আরশালানের কর্কশ গলার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে মেহরিনের। মাথা তুলে রিমন আর নাজিমকে দেখে শোয়া থেকে উঠতে নিতে এক ধমক লাগালো আরশালান। বলল, এই, উঠছিস কেন? শুয়ে থাক। শুয়ে পড়ল মেহরিন। আরশালান হাত বাড়িয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে মেহরিনের আগাগোড়া ঢেকে দিল দ্রুত। দুই ভাইয়ের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, এখনো দাঁড়িয়ে আছিস কেন? বের হ এখান থেকে।
অপমানিত বোধ করে বেরিয়ে গেল দুজন। আরসালান বসা থেকে উঠে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় ফিরে এলো। মেহরিনের মাথার ওপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে নিতেই তার দিকে তাকালো মেহরিনের। আরসালানের ফর্সা চেহারা লাল হয়ে গেছে আবার, চোয়াল শক্ত, চোখ মুখ কঠিন। মেহরিন দৃষ্টি সরিয়ে নিল দ্রুত। আরসালান রাগী গলায় বলল, মনের ভুলও ওদের সামনে যাবি না, যদি যাস তো তোর খবর আছে। যাব না, ঘুমা। মেহরিন উল্টো ফিরে চোখ বন্ধ করে নিল। আরসালান বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। ঠান্ডা হওয়া মেজাজ আবার গরম হয়ে গেছে। মেহরিন উঠে বসার চেষ্টা করতেই আরসালানের কলিজা লাফিয়ে উঠেছিল। এই বুঝি তখনকার মতন কাঁধের ওপর থেকে ব্লাউজ নেমে যাবে। তার সামনে কয়েকবার মেহরিনের কাঁধ উন্মুক্ত হয়ে গিয়েছিল। বড় ব্লাউজ হয়, বারবার নেমে যায় কাঁধ থেকে। শাড়িটাও সামলাতে পারে না ঠিক মতো। সে জানে তার ভাই দুজন কেমন, তাদের নজর কেমন, চরিত্র কেমন। গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে পুরোটাই খেয়ে ফেলল। বিছানার উপর থেকে বইটা তুলে নিয়ে রেখে দিল শেলফে। তারপর বিছানায় উঠে শুয়ে পড়ল কিনার ঘেঁষে। রিমন আর নাজিম বসার ঘরে এসে বসে পড়ল ধপ করে। রাগের কারণে দুজনেরই চোখ মুখ শক্ত হয়ে রয়েছে। একটা ফকিন্নির বাচ্চার সামনে তাদের সঙ্গে কি ব্যবহারটাই না করলো। আশরাফ তালুকদার দুজনের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে তোমাদের? চোখ মুখ এমন দেখা যায় কেন? রিমন ফোঁস করতে করতে গড়গড় করে বলল ঘটনাটা। আশরাফ তালুকদার বললেন, ওর মাথা ঠিক নাই, ওই মেয়েরে বিয়া কইরা। রাগের মাথায় বলছে, কয়দিন যাক তারপর ঠিক হয়ে যাইব। ওরে বেশি ঘাইটো না তোমরা। খাওয়া দাওয়া কইরা ঘুমাও গা, অনেক রাইত হইছে। আমি যাই, আমারও ঘুম ধরছে। আশরাফ তালুকদার নিজের কক্ষের দিকে এগিয়ে গেলেন। মার্কেট থেকে এসে একজন মহিলা দর্জি ডেকে পাঠালো আরসালান। দর্জি বাড়ির ভেতর প্রবেশ করতেই আরসালান দাদিকে দিয়ে দর্জিকে নিজের কক্ষে পাঠিয়ে দিল মেহরিনের মাপ নেওয়ার জন্য। সে নাস্তা সেরেই মার্কেটে গিয়ে মেহরিনের জন্য শাড়ি কিনে এনেছে বেশ কয়েকটা। সঙ্গে ব্লাউজ আর পেটিকোটের কাপড়ও কিনে এনেছে। ব্লাউজ আর পেটিকোট বানাতে হলে তো মেহরিনের মাপ লাগবে, তাই মাপ নিতে আসতে বলেছিল। ছোট ভাই রাজুকে নিয়ে বাড়ির বাইরে এলো আরসালান। সঙ্গে এনেছে দড়ি, বেশ শক্তপোক্ত মোটা পাটের দড়ি। রাজু বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলল, দড়ি দিয়ে কি করবা ভাইয়া? আয় আমার সঙ্গে। আরসালান ভাইকে নিয়ে বাড়ির সামনের রাস্তা ডিঙ্গিয়ে রাস্তার অপর পাশে এসে দাঁড়ালো। একটা মাঝারি সাইজের মরা ছাগল পড়ে আছে। আরসালান হাতে দড়ি দিয়ে ছাগলের পা চারটা বাঁধলো শক্ত করে। রাজু ভাইয়ের মুখের দিকে তাকে অবাক হয়ে বলল, এই মরা ছাগল দিয়ে কি করবা? আরসালান কথা বলল না। ছাগলটাকে টেনে নিয়ে হাঁটা ধরল সামনের দিকে। তার সঙ্গে দ্রুত পা চালাতে লাগলো রাজু। সঙ্গে ভাইকে হাজারটা প্রশ্ন করতে লাগলো। আরসালান মরা ছাগলটা টেনে নিয়ে সোজা একটা বাড়িতে ঢুকে পড়ল গলা খাকারি দিয়ে। এক পিচ্ছি চিৎকারে বাড়ির সবাই উঠোনে বেরিয়ে এলো। ফেলে দিয়ে আসা মরা ছাগলকে টেনে নিয়ে বাড়িতে আসতে দেখে বিস্মিত হয়ে সবাই আরসালানের দিকে তাকিয়ে আছে। আরসালান স্বাভাবিক গলায় জানতে চাইল, কাদেরের ঘর কোনটা? কাদেরের মা হাত দিয়ে দেখিয়ে দিতে আরসালান ছাগলটাকে টেনে নিয়ে সেই ঘরের দরজার মাঝখানে রেখে দড়ি খুলে ফেলল পা থেকে। আরসালানের মা হায় হায় করে বললেন, এটা কি করলেন? মরা ছাগলটারা আইনে এখানে থুইলেন কেন? আরসালান শাসনের ভঙ্গিমায় আঙুল তুলে বলল, আপনার ছেলে ছাগল নিয়ে যখন ফেললো, আমি তখনই বলেছি মাটি খুঁড়ে পুঁতে রাখতে। সে শোনেনি আমার কথা। আপনারা সবাই মরা হাঁস মুরগি গরু ছাগল নিয়ে ওখানে ফেলেন, পরে দুর্গন্ধের কারণে রাস্তা দিয়ে হাঁটা যায় না। আজকে তো তাও ঘরের সামনেই রেখেছি। আজকের পর ওখানে মরা কোনো প্রাণী ফেললে বিছানার উপরে এনে রেখে যাব। এই ছাগল মাটির নিচে পুঁতে রাখবেন, নয়তো। ছোট ভাইকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ির সবাই হা করে একবার আরসালানে যাওয়ার পথে তাকাচ্ছে, আবার মরা ছাগলটার দিকে তাকাচ্ছে। কোন লেভেলের বজ্জাত একটা ছেলে ভাবা যায়। মরা ছাগল টেনে এনে ঘরের দরজায় রেখে চলে গেল। এই ছেলেকে শান্তশিষ্ট ভদ্র ছেলে ভাবতেন, অথচ ছেলেটা হাড় বজ্জাত। আরসালান বাড়িতে ফিরে একেবারে গোসল সেরে নিল। গোসলখানা থেকে বের হতে বিছানার দিকে চোখ পড়ল প্রথমে। মেহেরিন উল্টো ফিরে জড়সড় হয়ে শুয়ে আছে। সে ধীর পায়ে হেঁটে এসে বিছানায় বসলো পা দুটো ঝুলিয়ে।
তার কোনো কিছুই ভালো লাগে না। কি করলে ভালো লাগবে এটাও বুঝতে পারছে না। বাড়িতেও ভালো লাগে না, বাড়ির বাইরে গেলেও ভালো লাগে না। সবকিছু ছেড়ে ছুড়ে নির্বাসনে যেতে ইচ্ছে করছে। মেহরিন আরসালানের দিকে ফিরল। আরসালান উদম গায়ে বসে আছে। মেহরিন দৃষ্টি সরিয়ে নিয়ে আবার তাকালো। মিনমিন করে বলল, আমারে বাড়ি যাইতে দিবেন না? আরসালান ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। কপালে কয়েক ভাঁজ ফেলে বিরক্তির সুরে বলল, কোন বাড়িতে যেতে চাইছিস? আমাগো বাড়ি। আসলি কেন এই বাড়িতে? আপনি জোর করে নিয়ে আইছেন। বিয়ে করলি কেন? আপনিও তো করছেন। গেলে সারা জীবনের জন্য যাবি, আর আসবি না এই বাড়িতে। আচ্ছা, ঠিক আছে। খুশিতে চকচক করে উঠল মেহরিনের চোখ মুখ। আরসালান ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকিয়ে বলল, 3-4 মাস পর তোকে তালাক দিয়ে দিব। তখন সারা জীবনের জন্য চলে যাবি। ততদিন এইখানেই থাকবি। মেহরিনের খুশি খুশি মনে ঝপ করে বৃষ্টি শুরু হলো। চকচকে চোখ মুখে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে। মলিন মুখে মিনমিন করে বলল, আমি আইসকাই চলে যাবো। আমার এনে ভালো লাগে না। আপনি আইসকাই তালাক দিয়ে দেন। ঘাড় ঘুরিয়ে আবার তাকালো আরসালান। রাগে ফোঁস করে বলল, গিয়ে কি বলবি গ্রামের মানুষদের? কমু, হেরা ভুল বুঝছে। হেরা যা বুঝছে আপনি হেমন কিছু করেন নাই। আরসালান ধমক দিয়ে বলল, ওই দিন বলতে পারলি না এই কথা? মুখের মধ্যে গ্লু লাগিয়ে দাঁড়িয়েছিলি কেন? আমি তো কইতেই নিছিলাম। আপনিই তো আমারে থামাই দিয়ে নিচে কইলেন। এখন তোর কথা গ্রামের মানুষ বিশ্বাস করবে? করব না কেন? এখন তোকে তালাক দিয়ে দিলে গ্রামের মানুষ ক্ষিপ্ত হবে আমার উপর। তোর কথা কেউ বিশ্বাস করবে না। বলবে আমি ভয় দেখিয়ে তোকে দিয়ে এসব কথা বলাচ্ছি। বুঝতে পেরেছিস কিছু? আমি ভালোভাবে বুঝাই কইলেই বুঝবো। নিজের মেজাজ হারিয়ে ফেললো আরসালান। এতক্ষণ অনেক কষ্টে মেজাজ ধরে রেখেছিল। সজোরে ধমক দিয়ে কর্কশ গলায় বলল, গোসল করতে যাওয়ার সময় বুদ্ধি টুদ্ধি বাড়িতেই খুলে রেখে গিয়েছিলি নাকি? মাথায় তো কিচ্ছু নেই। সব দোষ তোর। ভর সন্ধ্যায় পুকুরে ঝাঁপ দিয়েছিলি কেন? আমি জানতাম নাকি আপনি ঘাটে আসছিলেন? জানবি না কেন? দেখলি না কেন? এত বড় বড় দুটো চোখ কিসের জন্য আছে? ভয়ে মিয়ে গেল মেহরিন। আরসালান অনেক রেগে গেছে। মেহরিন আবার উল্টো ফিরে শুয়ে রইল। আর কিছু বলবে না সে। অনেক বলে ফেলেছে সাহস করে। আরসালান বসা থেকে উঠে টি শার্ট গায়ে জড়ালো। চুলগুলো পরিপাটি করে বেরিয়ে এলো কক্ষ থেকে। আসার সময় দরজা লাগিয়ে দিয়ে এসেছে বাইরে থেকে। বসার ঘর পার করে দরজার দিকে এগিয়ে যেতে তার পিছু পিছু গেল নাজিম আর রিমন। রিমনের ছোট বোন রেহেনা আশপাশে নজর বুলিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, কিছু করো না কেন? কি করবো? কি করবা মানে? ওই মেহরিনকে এই বাড়ি থেকে বের করবা? ওরে সহ্য হচ্ছে না আমার। তোর বাপ চাচাই তো কইছে 3 মাস পর তালাক হয়ে যাইব। যদি না হয়, আরসালান ভাই যদি মেহরিনকে ভালোবেসে ফেলে, তুমি যেমনে পারো ওরে বের করার ব্যবস্থা করো। এত উতলা হইলে হইব না, ধৈর্য ধরতে হইব। 3টা মাস পার হইতে দে, তারপর দেখতেছি। আগেই কইছিলাম আব্বারে কও। তোর আব্বারে কয়া লাভ হইতো না কিছু। আরসালান তো কইছিল পড়াশোনা শেষ না করে বিয়া করব না। পড়াশোনা শেষ করে বিয়া করছে এক ফকিন্নির বাচ্চারে। আস্তে ক, কেউ শুই না ফালাইব। শুনলে শুনুক। দরদ দেখায় আজকে বইয়ের জন্য মার্কেট করে নিয়ে আসলো। 2 দিন পর দেখবা বাচ্চাও হয়ে গেছে। ওই মেহরিনকে আমি জবাই করে ফেলবো, দেখে নিও। রাগে গজগজ করতে করতে চলে গেল রেহেনা। সে গত 3 বছর ধরে আরসালানকে বিয়ে করার স্বপ্ন দেখছে। তার মা বলেছিল তার বিয়ে আরসালানের সঙ্গেই হবে। অথচ কার সঙ্গে হয়ে গেল? তাকে নিয়ে আবার আদিক্ষেতাও করা হচ্ছে। এসব দেখলে শরীর জ্বলে ওঠে। ইচ্ছা করছে আরসালানের কক্ষে গিয়ে মেহরিনকে ঘাড় ধরে বের করে দিতে। ওই কক্ষে শুধু তার অধিকার আছে, তাছাড়া অন্য কারো নেই। একদম নেই। আরসালান শুধু তার, ওই কক্ষও তার, সবকিছু তার। বাইরে বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরে। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। বাস পড়ার শব্দ হচ্ছে ঠাস ঠাস। এসব কিছুর মাঝে বারান্দায় বসে আছে মেহরিন। ঝরঝর করে তার 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। রোজই পড়ে এভাবে। কখনো কেউ দেখে, আবার কখনো কেউ দেখে না, আল্লাহ তাআলা ব্যতীত। তার কান্নার সাক্ষী বারান্দা, কক্ষের 4 দেওয়াল আর গোসলখানা।
তার ভীষণ কান্না পায়, সব সময় পায়। 1 মাসের বেশি হয়েছে সে এ বাড়িতে এসেছে। এর মধ্যে একবারের জন্য নিজের বাড়ির কাউকে দেখতে পায়নি। কেউ আসেনি তাকে দেখতে, নাকি এসেছিল কিন্তু তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তার মনে হয় সে জেলখানায় বন্দী হয়ে রয়েছে। আরসালান তাকে খুব একটা এই কক্ষের বাইরে যেতে দেয় না। তার খাবার 3 বেলা কক্ষে দিয়ে যায় শান্তা। রহিমা তালুকদার দিনে কয়েকবার আসেন তার সঙ্গে দেখা করতে, কথা বলতে। মেহেরিন তার হাত পা ধরে কাঁদে তাকে বাড়িতে যেতে দেওয়ার জন্য। সে আর এভাবে থাকতে পারছে না, তার অনেক কষ্ট হয় এখানে থাকতে। সে তো এভাবে বন্দী হয়ে থাকেনি কোনোদিন। রহিমা তালুকদার ছাড়া বাড়ির অন্য কেউ তার সঙ্গে ভালোভাবে কথা বলে না। সুলতানা তালুকদার ভালো মন্দ কিছুই বলেন না, এই কক্ষে আসেনও না খুব একটা। মেহেরিনকে তিনি পছন্দ করেন তা তার আচরণেই বোঝা যায়। রহিমা তালুকদার মেহেরিনকে বোঝান নিজের মতো করে। ধৈর্য ধরে থাকতে বলেন, একদিন সব ঠিক হয়ে যাবে। এটা তারই সংসার, তারই ঘর। সে কেন এসব ছেড়ে চলে যাবে? নিজের জীবনের তিক্ত সময়ের কথাগুলো বলেন মেহেরিনকে, যেন মেহেরিন ধৈর্য ধরতে পারে সেসব শুনে। আরসালান তার সঙ্গে ভালো ব্যবহার করে না। একটা কথা ভালোভাবে বললে 10টা বলে খেকি দিয়ে। কক্ষে যতক্ষণ থাকে ততক্ষণ খ্যাক খ্যাক করতেই থাকে। সবসময় শুধু মেহেরিনের দোষ দেয় সবকিছুর জন্য। তবে গায়ে হাত তোলে না, মনের ভুলো। দূর থেকে খ্যাক খ্যাক করে। সুযোগ পেলেই রাজিয়া তালুকদার, রেহেনা, আশা সহ বাড়ির আরো কয়েকজন সদস্য তাকে অপমান করে। ফকিন্নির বাচ্চা বলে গালাগালিও করে, মরে যেতে বলে, আরো কত কিছু। মৃত্যুকে মেহেরিন ভয় পায়, আত্মহত্যাকে তো আরো বেশি ভয় পায়। নিজেকে শেষ করে দেওয়ার মতো এত সাহস তার কোনো দিন হবে না। পেরিয়ে গেছে আরো বেশ কিছুদিন। মেহেরিন বসার ঘরে জানালার পর্দা লাগাচ্ছে টুলের উপর দাঁড়িয়ে। সে কক্ষেই ছিল। রহিমা তালুকদার তাকে কক্ষ থেকে বের করে নিয়ে এসেছেন, এক প্রকার জোর করেই। আরসালানের ভয়ে বের হতে চাচ্ছিল না। সারাদিন একা একা বসে কাঁদে মেয়েটা। সকলের মধ্যে থাকলে মন ভালো থাকবে একটু, অথচ এইটুকু কথা বোঝে না আরসালান। মেহেরিনকে পর্দা লাগাতে বলেছেন রহিমা তালুকদার নিজেই। টুকটাক কাজ করুক, তাতে তার একটু ভালো লাগবে। বসার ঘরে প্রবেশ করলো আরসালান। প্রথমেই তার নজর পড়ল 2 ভাইয়ের ওপর। গতরাতে দুজন ঢাকা থেকে ফিরেছে। দুজনের দৃষ্টি অনুসরণ করে তাকাতে দেখতে পেল মেহেরিনকে। দুজন মেহেরিনের দিকে তাকিয়ে মৃদু স্বরে কথা বলছে আর শয়তানের মতো হাসছে। আরসালান নিঃশব্দে এসে দাঁড়ালো 2 ভাইয়ের পেছনে। টুলের ওপর দাঁড়িয়ে পর্দার পাইপটা জায়গা মতো রাখার চেষ্টা করছে মেহেরিন। এতে করে মেহেরিনের শাড়ি সরে গিয়ে ফর্সা প্যাট দেখা যাচ্ছে বারবার। আগের চেয়ে মেহেরিনের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। ফর্সা হয়েছে, স্বাস্থ্য বেড়েছে, চেহারাও সুন্দর হয়েছে। অবশ্য এসব নিয়ে আরসালানের কোনো মাথা ব্যথা নেই। মেহেরিন বিশ্ব সুন্দরী হয়ে গেল, বোধহয় তার কোনো অনুভূতি জাগবে না মেহেরিনের জন্য। মেহেরিনের কথা স্মরণ হলে তার শুধু রাগই বাড়ে। এই মেয়ের জন্য গ্রামবাসীদের সামনে তাকে আর তার পরিবারকে অপমান অপদস্থ হতে হয়েছিল। গ্রামের মানুষ এখনো তার দিকে বাঁকা চোখে তাকায়। মনোযোগ দিয়ে শুনল দুজনের বিশ্রী কথাবার্তা। মেহেরিনকে ঘিরেই বিশ্রী কথাগুলো বলছে দুজন। সবচেয়ে বেশি খারাপ কথাগুলো বলছে রিমন। সব শুনে আরসালানের কান গরম হয়ে উঠল। পায়ের রক্ত ছলকে উঠেছে মাথায়। নিজের নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে সামনে এসে ঠাস করে চর বসালো রিমনের গালে। এক চর খেয়ে রিমনের মাথা হেলে গেল একদিকে। তার কানে পু পু শব্দ হচ্ছে, চোখ ঝাপসা হয়ে গেছে। জীবনের প্রথম এমন চর খেল। নাজিম গালে হাত দিয়ে দ্রুত সরে গেল। বসার ঘরে উপস্থিত সবাই চমকে উঠে নিজেদের পেছনে তাকালো। তাদের বুঝতে অসুবিধা হলো না যে আরসালান রিমনকে চর মেরেছে। আরসালানকে অগ্নিমূর্তি রূপ ধারণ করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ভয় মেহেরিনের হাত থেকে পর্দা পড়ে গেল পাইপ সহ। সে টুলের ওপর দাঁড়িয়ে থেকে থরথর করে কাঁপতে লাগলো। হায় হায় করে উঠলেন রাজিয়া তালুকদার। ক্ষিপ্ত হয়ে এগিয়ে এলেন আরসালানকে কিছু বলার জন্য। আরসালান তাকে পাত্তা না দিয়ে মেহেরিনের কাছে এগিয়ে এসে তাকে টেনে নামালো নিচে। ঘাড় চেপে ধরে রাগে কাঁপতে কাঁপতে বলল, কি বলেছিলাম তোকে? তুই এখানে কেন?
রহিমা তালুকদার দ্রুত ছুটে এসে বললেন, ওরে আমি নিয়ে আইছি, আমি কইছি পর্দাটি লাগাইতে। আগুন চোখে দাদির দিকে তাকিয়ে মেহরিনের ঘাড় চেপে ধরে রেখে টেনে নিয়ে এগুলো নিজের কক্ষের দিকে। পেছন থেকে চেঁচামেচি করছেন রাজিয়া তালুকদার। বাকিরা হতভম্ব হয়ে তাকিয়ে আছে রিমনের দিকে। আরসালান কক্ষের দরজায় এসে এক প্রকার ভেতরে ছুঁড়ে ফেলল মেহরিনকে। ব্যথা পেয়ে ককিয়ে উঠল মেহরিন। আরসালান দরজা লাগিয়ে দিল যেন কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। বড় বড় কদমে মেহরিনের কাছে এসে বসলো তার সামনে। শক্ত হাতে চোয়াল চেপে ধরে রাগে ফেটে পড়ে বলল, রুমের বাইরে গিয়েছিস কেন? তোকে কি বলেছিলাম আমি? আমার কথার অবাধ্য হওয়ার সাহস কিভাবে হলো তোর? মেহরিন আরসালানের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে জড়ানো গলায় বলল, দাদি নিয়ে গেছে আমারে, দাদির কথা হুইনা গেছি। দাদি নিয়ে যাবে বলে তুই যাবি কেন? দাদির কথা শুনবি কেন? দাদি তোর জামাই নাকি আমি তোর জামাই? আমি নিষেধ করা সত্ত্বেও তুই বাইরে গেলি কেন? মেহরিন কেঁদে কেঁদে বলল, দাদি জোর করে নিয়ে গেছিল, আমি যাইতে চাই নাই। চামড়া সাদা হয়ে সারেনি, এর মধ্যেই সেই চামড়া পরপুরুষকে দেখাতে হবে? আমি তো দেখি নাই যে ওনারা দুইজনে ওইখানে খাড়ায় আসিল। হেরা যে বাড়িতে আইছে এইটাই তো জানতাম না। ব্যথা পাইতাছি, ছাড়েন। তুই যতদিন আমার বউ হয়ে আছিস ততদিন আমার কথা উঠবি, বসবি, শুবি, খাবি। আমার কথা নড়চড় হলে তোর খবর আছে। তালাক দেওয়ার পর তুই কি করবি সেটা তোর ব্যাপার, তখন আমার কিছু যায় আসবে না। পরপুরুষকে পেট দেখাবি নাকি তাদের বিছানায় যাবি সেটা একান্তই তখন তোর ইচ্ছে, কিন্তু আমার বউ হয়ে থাকাকালীন কোনো পরপুরুষের সামনে যেতে পারবি না। যাবো না, আর যাবো না এই কক্ষের বাইরে। তুই এখন আমার বউ, তাই তোর কিছু হলে সেটার হিসেব আমাকে দিতে হবে। আমি যা বলবো তুই তাই করবি, এর অন্যথা যেন না হয়। হবে না আর। ওরা কেমন কি করেছিল জানিস না তুই? মেহরিন আরসালানের মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর মাথা নেড়ে বলল, জানি। নেক্সট টাইম ওদের সামনে যেন না দেখি তোকে। তালাকের পর যেখানে খুশি সেখানে যাবি। টু শব্দ করল না মেহরিন। আরসালান তাকে ছেড়ে দিয়ে গোসলখানায় প্রবেশ করলো হাত মুখ ধোয়ার জন্য। মেহরিন নিজের চোয়ালে হাত ছোয়ালো। ব্যথা করছে, কি শক্ত করেই না চেপে ধরেছিল। কেন দাদির কথা শুনে বের হতে গেল কক্ষ থেকে। হেসকে তুলতে তুলতে উঠে দাঁড়াতে অনুভব করলো ডান পায়ে ব্যথা লাগছে। পরে গিয়ে ব্যথা পেয়েছে পায়ে। খুঁড়িয়ে খুঁড়িয়ে বিছানায় বসে গোসলখানার দিকে তাকালো। ভয়ে তার জানের পানি শুকিয়ে গিয়েছিল। ভেবেছিল আরসালান নাস্তাকে মেরেই ফেলবে। যা খুশি হয়ে যাক, সে আর বের হবে না এই কক্ষ থেকে। আরসালান বের হলো বেশ কিছুক্ষণ পর। মেহরিনের দিকে একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। হাত মুখ মুছে বেরিয়ে এলো কক্ষ থেকে। বসার ঘরে আসতেই তাকে ঘিরে ধরল সবাই। রাজিয়া তালুকদার রাগী গলায় বললেন, তুমি রিমনরে মারলা কিসের জন্য? ওরে মারার অধিকার তো তোমারে দেওয়া হয়নি, তাই না? আরসালান তাকালো কাকির মুখের দিকে। তার চোখ মুখ কঠোর হয়ে রয়েছে। রহিমা তালুকদার বললেন, রিমন মায়ের খাওয়ার মতোই কিছু করছে নিশ্চয়ই, এই জন্যই মায়ের খাইছে। রাজিয়া তালুকদার শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললেন, আপনি ওর কিছু কইয়েন না। আম্মা, কিছু করলে শাসন করার জন্য আমরা আছি। আরসালান কিসের জন্য মারবো? ওর আপন ভাই তো না যে ও শাসন করব। আরসালান বিদ্রুপ করে বলল, ওহ রিয়েলি? শাসন করার জন্য আপনারা সত্যিই আছেন? আমি জানতাম না। আপনারা থাকতে ওরা দুজন কিভাবে একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেললো। তখন আপনারা কোথায় ছিলেন? ওদের শাস্তি হলো না কেন? সবাই মিলে কেন আমার হাতে পায়ে ধরলেন ওদের বাঁচাতে? এখানে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও, বিশেষ করে আপনি থাকা সত্ত্বেও, আপনার ছেলে কিভাবে আমার স্ত্রীর দিকে বাজে নজর দিল, বাজে মন্তব্য করলো? থামাননি কেন ছেলেকে? এরপর এমন কিছু আমার নজরে পড়লে ওর চোখ দুটোই তুলে ফেলবো আমি। আর ফুফু, আপনার ছেলেকে তো আমি পরে দেখে নিব। ও আজ বেঁচে গেছে আমার হাত থেকে। আরসালান আর এক মুহূর্ত দাঁড়ালো না। খাবার ঘরের দিকে এগিয়ে যেতে যেতে বলল, মা, আমি খাবো। সুলতানা তালুকদার ছেলের পিছু নিলেন। বাকিরা চুপচাপ দাঁড়িয়ে রইল। রহিমা তালুকদার বললেন, এই জন্যই তো দুই শয়তান কিছু না কইয়া গেল গা। বড় ভাইয়ের বউরও ছাড়ল না শয়তান দুইটা। রাজিয়া তালুকদার ক্ষোভ নিয়ে চলে গেলেন বসার ঘর থেকে। রহিমা তালুকদারের বড় মেয়ে
আমিনা তালুকদার মুখ কালো করে সরে গেলেন। এমনিতেই থাকেন বাবার বাড়িতে, তার উপর ছেলের এসব কৃতকর্মের জন্য বারবার মাথা কাটা যায় ওনার। কত কথা শুনেছিলেন ছেলের ওই অপকর্মের জন্য। ছেলেকে বাঁচাতে ভাতিজার পায়ে পর্যন্ত পড়েছিলেন। মেহেরিনের প্রতিবেশীর মেয়েকে দুই ভাই মিলে ধর্ষণ করে যখন মেরে ফেলেছিল, প্রায় পুরো গ্রাম ক্ষিপ্ত হয়ে উঠেছিল। কিন্তু শক্ত প্রমাণের অভাবে কেউ তালুকদার বাড়ির সন্তানদের দিকে সেভাবে আঙুল তোলার সাহস পায়নি। দুই ভাই বুদ্ধি করে সকল প্রমাণ লোপাট করে ফেলেছিল। তবুও কিছুটা ভুল করেছিল তারা। গ্রামের কিছু মানুষ আর মেয়েটার বাবার কথায় তদন্তের জন্য দুই ভাইকে ডাকা হয়েছিল থানায়। পুরো পরিবার যখন দুজনকে বাঁচাতে মরিয়া, তখন আরসালান দুজনকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত। আরসালান বিশ্বাস করে আইন সবার জন্য সমান। অপরাধ করলে শাস্তি পেতেই হবে, সে যেই হোক না কেন। বাড়ির সবাই মিলে অনেক কষ্টে ঠান্ডা করতে পেরেছিল আরসালানকে। তার হাত পা ধরে কাকি আর ফুফুর সে কি কান্নাকাটি। দাদা, বাবা, কাকা, ফুফাও তাকে অনেক অনুরোধ করেছিল চুপ থাকার জন্য। শেষে পরিবারের সকলের জন্য অন্যায়ের সঙ্গে আপোষ করতে হয়েছিল তাকে। এরপর থেকে পরিবারের সঙ্গে তার কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। ঢাকায় গেলে সহজে বাড়িতে আসতে চাইতো না। নিজ থেকে কখনোই দুই ভাইয়ের সঙ্গে কথা বলে না। পরিবারের কারোর সঙ্গে সময়ও কাটায় না। সময় থেমে নেই, গড়িয়েছে নিজ গতিতেই। আরসালান আর মেহেরিনের বিয়ের 4 মাস পূরণ হয়েছে গতকাল। পরিবারের পুরুষরা সকালে নাস্তা করতে বসেছে। সকলের খাওয়ার মাঝে সুলতানা তালুকদার স্বামীর দিকে তাকিয়ে মৃদুস্বরে বললেন, আরসালানের বিয়ার তো 4 মাস হয়ে গেছে, অগ তালাক কবে করাইবেন? আরসালান ফট করে তাকালো মায়ের মুখের দিকে। বাকি সবাইও তাকালো সুলতানা তালুকদারের দিকে। আশফাক তালুকদার মুখের রুটি গিলে বললেন, ব্যাপারটা আমার মাথা থেকে বাইর হয়ে গেছিল। এখন তালাক দিয়া দিলে কোনো ঝামেলা হইব বলে মনে হয় না। আশরাফ তালুকদার বললেন, গ্রামের মানুষ শুনলেই যদি ক্ষিপ্ত হয়ে ওঠে? এমন কিছু হইব বইলা মনে হয় না। সুলতানা তালুকদার আবার বললেন, মেহরিনের কাকারে ডাইকা আইনা ওরে তালাক দিয়ে বিদায় করে দেন। আশফাক তালুকদার ছেলের দিকে তাকিয়ে বললেন, আজকে তালাক দিয়ে দিবা? আরসালান নিচের দিকে তাকিয়ে রুটি ছিঁড়তে ছিঁড়তে শান্ত গলায় বলল, সমস্যা না হলে দিয়ে দিব। মেহরিনের কাকাকে তাইলে আসতে কই, দেড়মোড়ে টাকা দিয়েও কিছু বাড়তি টাকা দিয়ে দিব। মোটা অঙ্কে যৌতুক দিয়া ভালো পোলা খুঁজা অন্য জায়গায় বিয়া দিয়ে দিবনি। আরসালান কিছু না বলে চুপ রইল। খাবার মাঝে তেমন আর কোনো কথা হলো না। আরসালানের ফুফা আরসালানের দিকে তাকাচ্ছেন একটু পরপর। তিনি সেদিন ইচ্ছে করে সালিশের মধ্যে বিয়ের কথা তুলেছিলেন, যেন গ্রামবাসী নিজ দায়িত্বে আরসালানের বিয়ে করিয়ে দেয় গরিব ঘরের এতিম মেহরিনের সঙ্গে। ছেলেকে নিয়ে বাবা মায়ের খুব অহংকার ছিল। তাদের ছেলে ভালো, ভদ্র, শিক্ষিত, কোনো ঝামেলায় জড়ায় না। ছেলের জন্য খুঁজে খুঁজে সুন্দরী, শিক্ষিত, নিজেদের মতো উঁচু বংশের মেয়ে নিয়ে আসবেন বউ হিসেবে। তাই তিনি সেই সালিশে সুন্দরী, শিক্ষিত, উচ্চ বংশের মেয়ে মেহরিনকে আরসালানের বউ বানানোর প্ল্যান করে কথাগুলো বলেছিলেন। আর ওনার ষড়যন্ত্র কাজেও লেগে গিয়েছিল। আজ তালাক হয়ে যাবে শুনে ওনার মনের মধ্যে অশান্তির সৃষ্টি হয়েছে। আরসালান খাওয়া শেষ করে নিজের কক্ষে এলো। মেহরিন বিছানায় বসে আছে চুপচাপ। একটু পরেই তার খাবার কক্ষে দিয়ে যাওয়া হবে। আরসালান খাটের ওপর আয়েশ করে বসে মেহরিনের দিকে তাকিয়ে শান্ত গম্ভীর গলায় বলল, তোর যা যা আছে এই রুমে সব গুছিয়ে নে। মেহরিন প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল আরসালানের মুখের দিকে। সবকিছু গোছাতে বলছে কেন তাকে? আরসালান মেহরিনের চাহনি বুঝতে পেরে বলল, আজকে তোকে তালাক দিয়ে দিব, সবকিছু গুছিয়ে রাখ, কিছু যেন না থাকে। তোর কাকা এলে চলে যাবি। মেহরিন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আরসালানের মুখের দিকে। আরসালান উপরের দিকে মুখ তুলে ঘুরতে থাকা পাখার দিকে তাকিয়ে বলল, এতগুলো দিন পর আপদ নামবে ঘাট থেকে, এখন থেকে একটু শান্তি পাবো। নিঃশব্দে একটা ব্যাগের ভেতর নিজের সবকিছু গুছিয়ে নিচ্ছে মেহরিন। আরসালান বিছানায় বসে মেহরিনের দিকে তাকিয়ে আছে। হয়তো কিছু ভাবছে, নয়তো না। তার অভিব্যক্তি আগের মতো শান্ত আর গম্ভীর হয়ে রয়েছে। এতদিন চলে যাওয়ার জন্য মন কাঁদলেও আজ চলে যেতে হবে ভেবে ভীষণ মন খারাপ হয়ে গেছে মেহরিনের।
এই কক্ষটার প্রতি মায়া জন্মে গেছে এতদিন ধরে থাকতে থাকতে। ব্যাগ গোছাতে গোছাতে আরসালানের দিকে তাকালো ঘাড় ঘুরিয়ে। চোখাচোখি হলো দুজনের। আরসালান দৃষ্টি সরালো না, মেহেরিন নিজেই সরিয়ে নিল। সে এই বাড়িতে খালি হাতে এসেছিল, আবার খালি হাতেই ফিরে যেতে চেয়েছিল, কিন্তু আরসালান শক্ত গলায় বলে দিয়েছে তার ব্যবহারের একটা সুতোও যেন এই কক্ষে না থাকে। ভয় পেয়ে ব্যাগ গোছাতে ব্যস্ত হয়েছে মেহেরিন। শান্তা মেহেরিনের খাবার নিয়ে এলো। দরজার বাইরে দাঁড়িয়ে থেকে গলা উঁচিয়ে বলল, বড় ভাবি আছেন? আপনার খাওন নিয়ে আইছি। আরসালান বলল, ভেতরে রেখে যা। আরসালান ভেতরে রয়েছে জেনে বেশ অবাক হলো শান্তা। অন্য দিনগুলোতে নাস্তা করে বাড়ি থেকে বেরিয়ে যেত আরসালান, তবে আজকে না বেরিয়ে এখনো কক্ষের ভেতর কি করছে? তার কক্ষ, তাই সে থাকবে, এটাই স্বাভাবিক। শান্তা ভাবল সে ভেতরে ঢুকবে, গলা উঁচিয়ে আবার বলল, বড় ভাবি কই? ভেতরে আছে, তুই আয়। দরজা ঠেলা দিতেই খুলে গেল। খাটের সামনে ফ্লোরে বসে ব্যাগ গোছাচ্ছে মেহেরিন। এই মেয়ে ব্যাগ গোছাচ্ছে কেন? বাপের বাড়িতে যাবে? বেশি দেরি না করে নাস্তা রেখে দরজা ভিজিয়ে দিয়ে চলে গেল সে। আরসালান বলল, নাস্তা করে নে। মেহেরিন আরসালানের দিকে একবার তাকিয়ে আর কোনো কথা বলল না। পুনরায় ব্যাগ গোছাতে ব্যস্ত হলো। তার খেতে ইচ্ছে করছে না, খিদে অনুভবও হচ্ছে না। আরসালান পুনরায় বলল, খেয়ে নিতে বলেছি। মেহেরিন না তাকিয়ে বলল, খিদা লাগে নাই, একেবারে বাড়িত গিয়া খামু। যেতে যেতে দুপুর হয়ে যাবে, এখন এগুলো খেয়ে নে, দুপুরে খাবার বাড়িতে গিয়ে খাবি। মেহেরিন কিছু বলল না, ব্যাগের চেন লাগিয়ে উঠে দাঁড়ালো। মাথা নত করে রেখেই বলল, কখন তালাক দিবেন? আমার চেয়ে দেখছি তুই বেশি তাড়ায় আছিস। মেহেরিন তাকালো আরসালানের মুখের দিকে। আরসালান শান্ত চোখে তাকিয়ে আছে তার দিকে। ফ্যানের বাতাসের দাপটে চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। মেহেরিনের কাকা মোজাম্মেল হোসেন তালুকদার বাড়িতে এলেন বেলা 11টার পর। ওনাকে কেন ডাকা হয়েছে সেটা তিনি এখনো জানেন না। তাকে সম্মানের সঙ্গে বসার ঘরে নিয়ে এসে সোফায় বসতে দেওয়া হলো। সোফায় বসতে চাইছিলেন না মোজাম্মেল হোসেন। জোরাজোরিতে ইতস্তত বোধ করে জড়সড় হয়ে বসেছেন। তামাটে গায়ের রং, নীল সাদা চেকের লুঙ্গি পরেছেন, গায়ে জড়িয়েছেন সাদা ধবধবে পাঞ্জাবি। আধা পাকা চুলগুলো পরিপাটি। তবুও এত বড় বাড়ির সোফায় বসতে তার নিজের কাছে নিজেকে বেমানান লাগছে। মোজাম্মেল হোসেনের সামনের সোফায় বসলেন আশফাক তালুকদার আর আশরাফ তালুকদার। তাদের পাশের সোফায় বসলেন আমিনা তালুকদারের স্বামী শরীফুল ভূঁইয়া। তার পাশে বসেছেন তার ছোট ভাইরা। আশার স্বামী আর শ্বশুরও উপস্থিত আছেন এখানে। বাড়ির নারীরা একপাশে দাঁড়িয়ে আছেন কিছুটা দূরে। আশফাক তালুকদার ছোট ভাতিজা রাজুর দিকে তাকিয়ে বললেন, রাজু বাবা, যাও তোমার বড় ভাই আর মেহেরিনকে এখানে আসতে বলো। রাজু মাথা দুলিয়ে চলে গেল বড় ভাইয়ের কক্ষের দিকে। কক্ষের সামনে এসে দরজায় কড়া নেড়ে বলল, ভাইয়া, ভাবির কাকা আইসা পড়ছে, তোমাদের যাইতেই বলল বসার ঘরে। বলেই সে আর দেরি করল না, দ্রুত চলে গেল বসার ঘরের দিকে। মেহেরিন একপাশে দাঁড়িয়ে আছে চুপচাপ। আরসালান বিছানায় বসে আছে মাথা নিচু করে। রহিমা তালুকদার তাকে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছেন তালাক না দেওয়ার জন্য। তিনি আবারও বললেন, দাদা ভাই, তুমি শিক্ষিত মানুষ, তুমি এমন কাম কেমনে করবার চাইতেছ? মেহেরিন গরিব ঘরের মাইয়া দেইহাইকে ওর লগে সংসার করবার চাইতেছ না? যদি এইটাই হয় তাইলে তুমি আমার দিকে চাও। এই যে আমারে দেখতেছ না, আমি মেহেরিনের চেয়েও গরিব ঘরের মাইয়া ছিলাম। তোমার বাপ মাইনষের বাড়িত কামলা দিত, কাম করলে খাইতে পাইতাম, না করলে পাইতাম না। আরসালান গম্ভীর গলায় বলল, এমন কিছুই না। তাইলে কেমন কিছু? আরসালান মেহেরিনের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে নিল মেহেরিন। রহিমা তালুকদার বললেন, এমন তো না যে তুমি অন্য কাউরে ভালোবাসো। তাইলে মেহেরিনের লগে সংসার করলে সমস্যা কি? হয় দেখতে তো খারাপ না, মানুষ হিসাবে ভালা, সহজ সরল সোজা একটা মাইয়া। এতগুলা দিন ধইরা একলগে আছো, মেহেরিনের প্রতি কি একটুও মায়া জন্মায় নাই তোমার মনে? একটুও ভালোবাসা জন্মায় নাই? ও কিন্তু কুত্তা বিলাই না, ও মানুষ, তাও মাইয়া মানুষ। একে তো ওর নিজের বাপ মাও বাইচা নাই, তার উপর আবার তালাক দিয়ে দিলে ওর কি গতি হইব?
ও বউ তোমার, এত বড় ভুল কইরো না। বিয়া পবিত্র সম্পর্ক, আল্লাহ তালাক পছন্দ করেন না। আল্লাহ চাইছিলেন বইলেই তোমাগো দুইজনের বিয়া হয়েছিল। আরসালান কিছু না বলে চুপচাপ উঠে দাঁড়ালো। দরজার দিকে পা বাড়িয়ে গম্ভীর গলায় বলল, এই আয়। আরসালান বেরিয়ে গেল। মেহরিন কাপড় চোপড়ের ব্যাগটা হাতে নিয়ে দরজার দিকে পা বাড়ালো রোবটের মতো। দরজার মাঝখানে দাঁড়িয়ে কক্ষের চারদিকে নজর বুলালো। ভীষণ মায়া জন্মে গেছে কক্ষটার প্রতি, ছেড়ে যেতে মায়া লাগছে। আচ্ছা, আরসালানের উপরও কি তার মায়া জন্মে গেছে? না হলে যাওয়ার সময় এসে তার কষ্ট অনুভব হচ্ছে কেন? নিজের মনের কথা মেহরিন নিজেই বুঝতে পারছে না এখন। সে সত্যিই কি আরসালানের কাছ থেকে চলে যেতে চাইছে, নাকি থেকে যেতে চাইছে? থেকে যেতে চাইলেই বা কি, আরসালান কি তাকে রাখবে? রাখবে না তো। মেহরিনের চোখের কোণে পানি জমা হয়েছে। আঁচল দিয়ে পানিটুকু ভালোভাবে মুছে নিল। রহিমা তালুকদার ধীর পায়ে কক্ষ থেকে বের হলেন। না থেকে এত বুঝিয়েও কি বোঝাতে পারলেন না? মেহরিনকে তার ভীষণ পছন্দ হয়েছে। তিনি চান না দুজন আলাদা হয়ে যাক সারা জীবনের জন্য। আরসালান সোফায় না বসে দাঁড়িয়ে আছে। মেহরিন কাকার পাশে কিছুটা দূরে দাঁড়িয়ে রইল ব্যাগটা নিচে রেখে। কাকার চেহারার দিকে তাকিয়ে দেখল তার চেহারা ফ্যাকাশে হয়ে রয়েছে। দুজনের ছাড়াছাড়ির কথা শুনে শক্ট হয়ে গেছেন তিনি। আশরাফ তালুকদার বললেন, শোনো মুজাম্মেল, কোনো ঝামেলা না করে ভাতিজি নিয়ে চুপচাপ চলে যাও। যতগুলো টাকা দিতাছি এগুলো দিয়া ভালো জায়গায় ভাতিজির বিয়া দিতে পারবা। তোমরা যেই জন্য আরসালানের সঙ্গে তোমার ভাতিজির বিয়া দিছিলা, এমন কিছুই হয় নাই। তুমি পরে তোমার ভাতিজির কাছ থেকে ভালোভাবে যাইনা নিও। যদি কোনো ঝামেলা করো তাতে তোমাগই ক্ষতি হইব। সমাজে মাথা উঁচু কইরা বাঁচতে চাইলে যা কইতাছি শোনো। সবগুলো কথা চুপচাপ শুনলেন মোজাম্মেল হোসেন। বাকিরাও অনেক কিছু বললেন। আধা ঘন্টা ধরে শুধু মোজাম্মেল হোসেনকে চুপচাপ থাকার জন্যই বলা হলো। অস্ত্র হাতে হুমকি ধামকি না দিয়ে ঠান্ডা মাথায় বুঝিয়ে ভয় দেখানো হচ্ছে তাকে, আর তা তিনি ভালোভাবেই বুঝতে পারছেন। আরো কিছুক্ষণ আলোচনা চলল। মোজাম্মেল হোসেন শুধু চুপচাপ শ্রবণ করলেন সকলের কথা। আশফাক তালুকদার ছেলের দিকে তাকিয়ে বললেন, 3 বার তালাক বইলা দাও আরসালান। আরসালান মেহরিনের দিকে তাকালো। মেহরিনের হাত কাঁপছে। শাড়ি খামচে ধরে দাঁড়িয়ে আছে, তবুও কাঁপছে থরথর করে। মেহরিন তাকাচ্ছে না কারো দিকে। রহিমা তালুকদার বললেন, এমন কইরো না নাতি। সুলতানা তালুকদার বিরক্ত চোখে শাশুড়ি মায়ের দিকে তাকালেন। রহিমা তালুকদার এখানে এসো আরসালানকে বারবার বোঝাচ্ছেন তালাক না দেওয়ার জন্য। আশফাক তালুকদার মাকে চুপ থাকতে বলেছেন প্রতিবার, এখনো তাই বললেন। আরো বললেন, মা তুমি চুপ থাকো তো। মেরিনের যোগ্যতা আছে এবাড়ির বউ হইয়া থাকার। যা হইছে হইছে, তুমি এখন চুপ করে থাকো। আরসালান তাড়াতাড়ি করো। যদি আমার থাকে তাইলে ওর থাকবো না কেন? তুমি ভিতরে যাও। সুলতানা, মারে ভিতরে নিয়ে যাও। রহিমা তালুকদার বললেন, ভিতরে যামু কেন? নাতি, তুমি তোমার বউরে ছাইরো না। তোমার মতো আপন ওর কেউ নাই এই দুনিয়ায়। সুলতানা তালুকদার বেজায় বিরক্ত হয়ে এই প্রথম শাশুড়ি মায়ের মুখের উপর বললেন, না থাকলে না থাকবো, ওর জন্য কি আমার পোলার জীবন নষ্ট হইতে দিব নাকি? আরসালান তাড়াতাড়ি কইয়া ফালাও। আরসালান সকলের দিকে নজর বুলালো। তার দাদি এখনো মাথা দুলিয়ে না করছেন। মোজাম্মেল হোসেন মাথা নিচু করে বসে আছেন। আরসালানকে চুপ থাকতে দেখে বাকিরা তাড়া দিতে লাগলো তালাক দিয়ে দেওয়ার জন্য। আরসালানের মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না, কিছু বলছেও না। কেমন অনুভূতিহীনের মতো দাঁড়িয়ে আছে। সকালে এতবার বলার পরও আরসালান কিছু বলছে না দেখে মেহরিন মুখ তুলে তাকালো তার মুখের দিকে। আরসালান বরফ শীতল কণ্ঠে বলল, ব্যাগ নিয়ে রুমে যা। অবুঝের মতো করে তার মুখের দিকে তাকিয়ে রইল মেহরিন। বাকিরা বিস্ফোরিত হয়ে তার দিকে তাকিয়ে আছে। আরসালান উল্টো ঘুরে বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে বলল, রুমে যেতে বলেছি তোকে, রুমে যা। আশফাক তালুকদার বিস্মিত হয়ে বললেন, আরসালান কি কও এসব? তালাক না দিয়ে ভিতরে যাইতে কইতাছ কেন? আরসালান দাঁড়ালো। পিছু না ফিরে গম্ভীর গলায় বলল, তালাক দিব না। কেন? আরসালান চুপ রইল।
সুলতানা তালুকদার এগিয়ে আসতে আসতে বললেন, আরসালান, মত পাল্টাইতেছ কেন? ওরে তালাক দিয়ে দাও। আরসালান ঘুরে দাঁড়িয়ে বলল, দিব না। মেহরিনের দিকে তাকিয়ে বলল, তুই না তোর কাকার বাড়িতে যাওয়ার জন্য মরছিলি? যা আজকে, 2 দিন পর নিয়ে আসবো। মেহরিন ফ্যাল করে তাকিয়ে আছে আরসালানের মুখের দিকে। বাকি সকলে শকড। আশফাক তালুকদার কিছু বলার জন্য উদ্যত হতে তাকে থামিয়ে দিয়ে আরসালান আবার বলল, আর কোনো কথা হবে না, আমি আমার মতামত জানিয়ে দিয়েছি। আসছি এখন, গোডাউনে যেতে হবে। আরসালান বাইরের দিকে এগিয়ে গেল আবার। পেছন থেকে সবাই তাকিয়ে রইল তার যাওয়ার পথে। আরসালান দরজার কাছে গিয়েও আবার ফিরে এলো, এক হাতে মেহরিনের কাপড়ের ব্যাগটা নিয়ে। অন্য হাতে মেহরিনের হাত ধরে দরজার দিকে পা বাড়িয়ে গম্ভীর গলায় বলল, কাকা, আসুন। মোজাম্মেল হোসেন সকলের মুখ চাওয়াচাই করে উঠে দাঁড়ালেন। কি বলবেন না করবেন বুঝতে না পেরে দরজার দিকে হাঁটা ধরলেন দ্রুত পায়ে। মেহরিন আরসালানের সঙ্গে হেঁটে পারছে না আজকেও। এই লোক এত দ্রুত কিভাবে হাঁটে? সেদিন তার পায়ের আঙুলের 12টা বাজিয়ে দিয়েছিল উষ্টা খাইয়ে খাইয়ে। মুখ তুলে আরসালানের মুখের দিকে তাকালো। আরসালানের চোখ মুখ ভীষণ গম্ভীর আর থমথমে হয়ে রয়েছে। মেহরিন নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। একেবারে গেটের বাইরে এসে মেহরিনের হাত ছাড়লো আরসালান। ব্যাগটা রেখে প্যান্টের পকেট হাতড়ে মানিব্যাগ বের করলো। মানিব্যাগের ভেতর থেকে দুটো কড়কড়ে 1000 টাকার নোট বের করে মেহরিনের হাতে গুজে দিল। বর্তমানে খুচরো কিছু টাকা ছাড়া মানিব্যাগে আর কোনো টাকা নেই। টাকা আছে তার কক্ষে। মেহরিন টাকার দিকে তাকিয়ে আরসালানের মুখের দিকে তাকালো। মৃদুস্বরে মিনমিন করে বলল, টাকা দিলেন কেন? তোর যা করতে মনে চায় করবি। ওই বাড়িতে গিয়ে ভদ্র মেয়ের মতো থাকবি। পুকুরে গোসল করতে গেলে বা পাড়ায় পাড়ায় ঘুরলে ধরে একটা আছাড় মারবো। পাড়ায় পাড়ায় ঘুরি না আমি। খুব ভালো। পুকুরে গোসল করতে গেলে তোর খবর আছে। ভালোভাবে থাকবি। 2 দিন পর গিয়ে নিয়ে আসবো। মেহরিন চুপ রইল। মোজাম্মেল হোসেন বললেন, এখন জায়গা, দুপুর হয়ে যাইতেছে। একটু দাঁড়ান, কাশেম ভ্যান ডাকতে গেছে। এইখান থেকে এইখানে যামু, ভ্যান লাগবো না। আরসালানের চেহারা দেখে মেহরিন কাকার এক হাত চেপে ধরে ফিসফিস করে বলল, চুপ থাকো, আর কিছু কইও না। মেহরিন কথা শেষ করে সামনে নজর দিতে দেখল কাশেম ভ্যান নিয়ে চলে এসেছে। ভ্যান এসে দাঁড়ালো 3 জনের সামনে। কাশেম ভ্যান থেকে নেমে ব্যাগটা ভ্যানের ওপর তুলে দিল। মেহরিন একপাশে উঠে বসতেই অপর পাশে বসলেন মোজাম্মেল হোসেন। আরসালান ভ্যানের ভাড়া পরিশোধ করে বলে দিল ঠিকঠাক মতো পৌঁছে দিতে। ভ্যান চালক মাথা নেড়ে 2জনকে নিয়ে চলতে শুরু করলো সামনের দিকে। মেহরিন ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রইল আরসালানের দিকে। আরসালানও তার দিকে তাকিয়ে আছে। গাড়িটা হুট করে গতকাল খারাপ হয়ে গেছে। সেটাকে গ্যারেজে রেখে আসা হয়েছে সারানোর জন্য। আজ বিকেলে গ্যারেজ থেকে নিয়ে আসবে। আরসালান নতুন গাড়ি কেনার কথা ভাবতে ভাবতে গেটের ভেতর প্রবেশ করলো বাইকের জন্য। ভ্যান থেকে নেমে দ্রুত পায়ে বাড়ির ভেতর প্রবেশ করলো মেহরিন। মমতা বেগম উঠোনে বসে আছেন গাছের ছায়ায়। ওই বাড়ির মানুষ মোজাম্মেল হোসেনকে কেন ডাকলো এটা নিয়ে চিন্তিত তিনি। মেহরিন কাকির দিকে এগিয়ে হাসি মুখে ডেকে উঠল, কাকি, কি বা আসাও? মমতা বেগম মেহরিনের দিকে তাকালেন। মেহরিন তার কাছে এসে দাঁড়ালো। মেহরিনের গায়ে দামি শাড়ি, কানে স্বর্ণের দুল, গলায় চেন, 2 হাতে স্বর্ণের চুড়ি। গায়ের রং দুধে আলতা হয়েছে, শরীর স্বাস্থ্য বেড়েছে। এই মেহরিন আর সেই মেহরিন নেই। 4 মাসেই পুরো পাল্টে গেছে সে। দেখতে কি সুন্দর হয়েছে মেয়েটা। মমতা বেগমকে একভাবে তাকিয়ে থাকতে দেখে মেহেরিন আবার বলল, কাকি, কথা কও না কেন? মমতা বেগম উঠে দাঁড়িয়ে বললেন, ভালো আছি। তুই হঠাৎ এনে আইলি যে? খুশি হও নাই তুমি? ওইসি, এতদিন তো আইতে দেয় নাই, এখন আবার খবর দিয়া নিয়া পাঠায় দিল কেন? একবারে আইসা পড়ছস? মেহরিনের চেহারা মলিন হয়ে গেল। দুদিকে মাথা নেড়ে না বোঝালো। মৃদুস্বরে বলল, 2 দিন পরে নিয়ে যাইব। স্বস্তির নিঃশ্বাস ফেললেন মমতা বেগম। মোজাম্মেল হোসেন মেহরিনের কাপড়ের ব্যাগটা হাতে নিয়ে ঘরের ভেতর প্রবেশ করলেন। মমতা বেগম মেহরিনকে ঘরে যেতে বলে নিজে চলে গেলেন ঘরে। মেহরিন উঠোনে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছে তাকে দেখে কাকি খুশি হয়নি।
তাকে দেখার পরে মমতা বেগমের চেহারা কালো হয়ে গিয়েছিল। মমতা বেগম উঠোনে দাঁড়িয়ে থাকা মেহরিনের দিকে একবার তাকিয়ে স্বামীর দিকে তাকালেন, বললেন, মেহরিনে নিবার যাবার লাইগা তোমারে যাইতে কইছিল? মোজাম্মেল হোসেন পাঞ্জাবি খুলে রেখে বিছানায় বসে বললেন, মেহরিনে তালাক দিয়ে পাঠিয়ে দিতে চাইছিল, কিন্তু শেষে আইসা আরসালান তালাক দেয় নাই। কেন? জানি না। দেয় না এটা ভালো হইছে, কিন্তু মেহরিনে নিয়ে আইলা কেন? যদি আর না নেয়, কইলে তো 2 দিন পরে নিয়ে যাইব। এইবার গেলে আর আনবার যাইবা না, খবর দিল আর যাইবা না। মেলা করছে ওর লাইগা, আর পারমু না। মেহরিন ঘরের সামনে আসতে কাকির কথাগুলো শুনতে পেল। মোজাম্মেল হোসেন আরো কিছু বললেন। কথার প্রেক্ষিতে মমতা বেগমও অনেক কিছু বললেন। মেহরিন সব শুনল, তারপর চলে গেল ঘরের সামনে থেকে। সে ভেবেছিল সে কাকা কাকির আদরের, ভালোবাসার একজন মানুষ, অথচ আজ সে জানতে পারল সে কাকা কাকির বোঝা। মেহরিন চোখের পানি মুছে নিজেকে বুঝ দিল, সে তো কাকা কাকির নিজেদের সন্তান না। নিজেদের সন্তান না হওয়া সত্ত্বেও তারা তার জন্য অনেক করেছে এত বছর। মেহরিন বাড়ির পিছন দিকে এসে দাঁড়ালো। 4 মাস পর বাড়িতে ফিরে দেখছে সবকিছু পরিবর্তন হয়ে গেছে। মেহরিনকে দেখতে পেয়ে তার এক প্রতিবেশী মেয়ে এগিয়ে এলো তার কাছে। মেয়েটা মেহরিনের 1 বছরের বড়। মেয়েটা মেহরিনের আগা গোড়া পরখ করে বিস্মিত হয়ে বলল, মেহরিন, তুই দেখি জমিদার বাড়ির পোলা বিয়া করে জমিদার বাড়ির বউগো মতো হইয়া গেছস। কি সুন্দর লাগতেছে তোরে। আর তোর কাকি তোরে কি বানায় রাখতো? অনেক সুন্দর লাগতেছে তোরে। মেহরিন মলিন মুখে হাসলো। মেয়েটা বলল, কখন আইলি? সকালে গেছিলাম, তোরে দেখলাম না তো তখন। আর তোর চোখে পানি কেন? মেহরিন ধরা গলায় বলল, মাত্রই আইছি। অনেকদিন পর বাড়িতে আইছি তো, এই জন্য চোখে পানি আইছে। আরসালান তালুকদার তোরা আদর করে? মেহরিন ফেল ফেল করে তাকিয়ে রইল অবুঝের মতো। মেয়েটা আবার বলল, বুঝোস নাই? আরসালান তালুকদার তো এখন তোর জামাই। বেড়ায় তোরা আদর সোহাগ করে না? বুঝতে পেরে বিষম খেল মেহরিন। এমন প্রশ্ন কেউ করে? মেয়েটা মেহরিনের মাথার তালুতে আলতো হাতে চাপড় দিতে দিতে বলল, খালি মুখে বেশম খাস কেন? মেহরিন নিজেকে সামলে নিয়ে বলল, তুমি এইসব কি কও আপা? কি কইছে বুঝোস নাই? মেহরিন কথা ঘোরানোর জন্য বলল, তোমার না বিয়া ঠিক হইছিল? হাতে চুড়ি, নাকে নাকফুল কিছুই তো নাই। বিয়া হয় নাই এখনো, সামনের মাসে হইব। এত দেরি কেন? একবার ভাইঙা গেছিল, তারপর আবার হে পোলার লগেই ঠিক হইছে। ও আচ্ছা, আমি যাই, কাকি ডাকতাছে। আচ্ছা যা, আমি বিকালে আসমো। মেহরিন দ্রুত পায়ে উঠোনে চলে এলো। মমতা বেগম বললেন, দুপুর হয়ে গেছে, খাইয়া নে। আমি এখন খামো না কাকি, তোমরা খাইয়া নাও। ভাইয়েরা কই? ছোট দুইটাই পড়তে গেছে, বড়টাই কই গেছে জানি না। এই 2 দিন আমি কোন ঘরে থাকবো? আগে যেই রুমে থাকসা ওই রুমেই। বিছনা পাড়া লাগবো, বিছনা উড়াই রাখছি। মেহেরিন কাকা কাকির রুম থেকে ব্যাগটা নিয়ে পাশের রুমে এলো। এই ঘরটা বেশ বড়। কাকা কাকির রুমটা বড়, তার রুমটা ছোট। ঘরের 3 ভাগে কাকা কাকি থাকেন, বাকি 1 ভাগে তার থাকার ব্যবস্থা করা হয়েছিল। বিছানা পেতে ঠিকঠাক করে নিল। রুমটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে হাত মুখ ধুয়ে এলো। হাত পাখাটা হাতে নিয়ে শুয়ে পড়লো বিছানায়। 4টা মাস পর সে এই বিছানায় শুলো। আলাদা একটা শান্তি অনুভব করছে, আবার বুকের ভেতর চাপা কষ্ট অনুভব হচ্ছে। বাড়িতে আসার পথে যতটা সুখ সুখ অনুভব হচ্ছিল তার কিছু হচ্ছে না এখন। গরমে ছটফট করছে মেহরিন, ঘুম পাচ্ছে ভীষণ, কিন্তু গরমের কারণে ঘুমাতে পারছে না। হাত পাখা দিয়ে বাতাস করতে করতে এখন হাত ব্যথা করছে। তালুকদার বাড়িতে ফ্যানের বাতাসে ঘুমিয়ে অভ্যাস হয়ে গেছে তার, এখন গরম সহ্য হচ্ছে না। এই বাড়িতে কারেন্ট আনা হয়নি এখনো। আশেপাশের কোনো বাড়িতেও এখনো কারেন্ট আনেনি। গ্রামের ধনী ব্যক্তিদের বাড়িতেই শুধু কারেন্ট আছে। শাড়ি পরে থাকার কারণে আরো বেশি গরম করছে। মেহেরিন উঠে বসলো, তারপর শাড়ি খুলে ফেললো গা থেকে। সকালে ঘুম থেকে উঠে শাড়ি পরে নিবে। আরসালান বাড়িতে ফিরল বেশ রাত করে। বসার ঘরে প্রবেশ করতে দেখা হলো মায়ের সঙ্গে। সুলতানা তালুকদার সোফা ছেড়ে উঠে ছেলের সামনে দাঁড়িয়ে বললেন, এত রাত পর্যন্ত কই আছিলা? বাইরে। বাইরে কি করতেছিলা?
আরসালান মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, হাবিবদের সঙ্গে ছিলাম। হাবিবগো সঙ্গে আসিলা নাকি ওই বাড়িতে গেছিলা? ওই বাড়ি বলতে কোন বাড়ির কথা বলছো? মেহেরিনের কাকার বাড়ি। আরসালান অবাক হয়ে বলল, আমি ওই বাড়িতে কেন যাব? কেন যাইবা আবার? নিশ্চয় বউয়ের কাছেই যাইবা। মা, কি হয়েছে তোমার? এমন আচরণ করছো কেন? শুই না রাখো আরসালান, আমি ওই মাইয়ারে তোমার বউ বইলা মানবো না কোনোদিন। তুমি ওর সাথে সংসার করবা না। দেখো মা, আমি এই বিষয়টা নিয়ে এখন আর কোনো কথা বলতে চাইছি না। আমাকে একটু শান্তি দাও তোমরা। ব্যাস, এতটুকুই চাই এখন। গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি খেয়ে এসেছি বাইরে থেকে। আরসালান কক্ষের দিকে এগিয়ে যেতেই সুলতানা তালুকদার পেছন থেকে বললেন, খুব শীঘ্রই তোমার আবার বিয়া করামো আমরা। তোমার আব্বাই ঘটকের সাথে কথা কইছে। আরসালান শুনো না শোনার ভান করে নিজের কক্ষে এসে দরজা লাগিয়ে দিল ভেতর থেকে। বিছানার দিকে চোখ পড়তেই দেখল খালি বিছানা পড়ে আছে। আজ মেহরিন নেই বিছানায়। আরসালান ফ্যান চালিয়ে গায়ে শার্ট খুলে ফেলল। বাইরে কি যে গরম পড়েছে আজ, একটা গাছের পাতাও নড়ছে না। গায়ের ঘাম শুকিয়ে গোসল সেরে এলো। বারবার চোখ চলে যাচ্ছে বিছানার দিকে, কিন্তু কাঙ্ক্ষিত কিছু দেখতে পাচ্ছে না। তার অজান্তেই তার চোখ জোড়া বারবার মেহেরিনকে খুঁজছে। মেহেরিনকে দেখাটা কি তার অভ্যাসে পরিণত হলো? কক্ষটাও কেমন খালি খালি লাগছে। আরসালান কক্ষ অন্ধকার করে শুয়ে পড়ল, কিন্তু ঘুম ধরা দিল না তার চোখে। অনেকটা সময় পেরিয়ে গেছে, তবু ঘুমাতে পারছে না আরসালান। বিয়ের পর প্রথম প্রথম এমন হতো। মেহেরিনের পাশে শুয়ে ঘুম আসতে চাইতো না তার। আর আজ মেহেরিন পাশে নেই বলে তার ঘুম আসছে না। কি আশ্চর্য ব্যাপার স্যাপার। ঘাড় ঘুরিয়ে মেহেরিনের বালিশের দিকে তাকালো। সে রোজ রাতে কক্ষে প্রবেশ করে দেখতো মেহেরিন ঘুমিয়ে গেছে। সে গোসল করত, খেয়ে আসতো, কিছুক্ষণ বই পড়তো, তারপর শুতো। এর মধ্যে একবারের জন্য মেহেরিন ঘুম থেকে জাগতো না। মেয়েটার ঘুম এত ভারী যে রাতে একবারের জন্য ঘুম থেকে উঠতো না। আবার সকালে সে ঘুম থেকে ওঠার আগে উঠে পড়ত। আচ্ছা, মেয়েটা কি জানে সে ঘুমিয়ে থাকাকালীন আরসালান তাকে দেখতো? একটু পরপরই দেখতো। জানে না বোধহয়। আরসালান নিজেও জানে না সে কেন ঘুমন্ত মেহরিনকে দেখতো। মেহরিন জেগে থাকলে তার একটুও দেখতে ইচ্ছে করে না, কিন্তু ঘুমিয়ে গেলে দেখতে ইচ্ছে করে, খুব ইচ্ছে করে। সে দেখতো রোজ, কখনো উল্টো পাশ ফিরে শুয়ে থাকা মেহরিনকে পেছন থেকে দেখতো, কখনো চিত হয়ে শুয়ে থাকা মেহরিনকে দেখতো নিজের দিকে ফিরে শোয়ায় ঘুমন্ত। আরসালান নিজের অজান্তেই বারবার দেখতো মেহরিনকে। না, সে মেহরিনকে ভালোবাসে না। মেহরিনের মায়াও পড়েনি। তালাক দিতে চেয়েও কেন দিতে পারল না সেটাও জানে না সে। তখন তার কণ্ঠ দিয়ে তালাক শব্দ বের হচ্ছিল না। সে বের করতে পারেনি। জীবনের কোনো সিদ্ধান্তে আজকের আগে এমন এলোমেলো হয়নি সে। এত এলোমেলো তার কোনো দিন লাগেনি। এই সম্পর্ক শুরু হওয়ার পর থেকেই সে সম্পর্কটা থেকে মুক্ত হতে চেয়েছে, কিন্তু আজ মুক্ত হওয়ার সুযোগ পেয়েও হতে পারল না। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।